আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি খান জোবাইদ হোসেন, খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আসেন আমরা কিছু কমন সেন্স এবং কিছু গাইড নিয়ে কথাবার্তা বলি। এটা একটা মিশ্র আড্ডা আপনাদের জন্য, যেন সেখান থেকে আপনাদের চিন্তা শক্তির বেশ কিছু উন্নতি হয়। কারণ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অনেক ব্যবস্থা আছে যেগুলাতে মানুষ খুব সুন্দর সুন্দর সার্টিফিকেট অর্জন করছে, বাবা মা অনেক টাকার মিষ্টি কিনতেছে, ছেলে গোল্ডেন A+ পাইছে, তারপরে আরো কত কিছু দেখতেছি। বাট যখন চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসে অথবা চাকরিতে জয়েন করে, তখন তাদের বেসিক এত জিরো, এতটা খারাপ যেটা সীমার বাইরে। আপনার সবার আগে জানতে হবে আপনার লেখাপড়া করে একটা জিনিসই হইতে হবে। নাম্বার ওয়ান, মনুষ্যত্ব বোধ সম্পর্কিত মানুষ। আর দ্বিতীয়টা হচ্ছে বিবেকবান এবং ইন্টেলেকচুয়াল। আর এইটা করার জন্যই আপনাকে লেখাপড়া শেখানো হয়। কারণ ছোটবেলায় আপনি ইন্টেলেকচুয়াল ছিলেন না, যখন একবারে ন্যাংটা হয়ে জন্মাইছেন, তখন আপনার শরীরে কাপড় ছিল না, আপনার বিবেক ছিল না, আপনার জ্ঞান ছিল না, আপনার কর্মদক্ষতা ছিল না, কিছুই ছিল না। তো সেই জায়গা থেকে আপনাকে উন্নত করা হয় লেখাপড়ার মাধ্যমে। আর যখন একটা স্টেজ পার হন, তখন একটা সার্টিফিকেট দিয়ে বলা হয় যে না, আপনার মধ্যে ন্যূনতম এইটুকুন স্ট্যান্ডার্ড আছে, এর বাইরে লেখাপড়ার আর কোনো সংজ্ঞা আমার জানা মতে নাই। তো দেখা যাচ্ছে, বলা হচ্ছে আপনি মাস্টার্স কমপ্লিট করে চাকরি খুঁজতেছেন। কেন চাকরি খুঁজবেন? চাকরি তো আপনাকে খুঁজবে, কারণ আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে করতে অথবা অনার্স কমপ্লিট করতে করতে আপনি এমন মানুষদের সাথে পরিচিত হবেন, এমন আচরণ করবেন, এমন কিছু সৃজনশীল অ্যাক্টিভিটি করবেন যে আপনার পরিচিত জনরা জানতে পারবে যে না, এই একটা কোয়ালিটি। তাহলে এর পড়াশোনা শেষ হলে একে বলবো যে তুমি আমার কোম্পানিতে জয়েন করো। আপনাকে ডেকে নিয়ে যাবে। মামা চাচা খালা লাগে না, ঘুষ লাগে না, হয়তো বা সরকারি চাকরির জন্য ঘুষ টুসের যেসব আমাদের দেশে যেগুলো চলে সেগুলো লাগতে পারে। বাট কাজ তো একদিনের জন্য বসে থাকার দরকার নাই, অথবা একদিন বসে থাকার প্রয়োজন নাই। প্রয়োজন আছে কি? আমি বুঝি না প্রয়োজন আছে কিনা। তো আপনাদের এই যে লেখাপড়ার শেষে আপনাদের কমন সেন্সটা কোন জায়গায় যে আপডেট হয়, তার ছোট্ট একটা উদাহরণ আপনাদের আমি আজকে দেখাই, খুব মন দিয়ে দেখেন। সেটা হলো যে এই যে ইরান আমেরিকার যুদ্ধ নিয়ে প্রচুর পরিমাণ দেখবেন নিউজ, তারপরে ব্লগ, তারপরে আপনার ভিডিও, তারপরে আপনার অনেক কিছু ভাইরাল ভাইরাল ভাইরাল। আর পরিবারের মধ্যে যত মা বোন আছে তারা চিন্তা করতেছে যে কত কিছু যেন হবে, কি যেন হবে। তারপরে যারা ধর্মকেন্দ্রিক চিন্তা ভাবনা করেন, ধর্মকেন্দ্রিক এবং ধর্মীয় শিক্ষাটা না থেকে অপশিক্ষা অথবা গোড়ামিটা আছে, তাদেরকে আমি বলবো যে ধর্ম প্রতিবন্ধী। ধর্ম প্রতিবন্ধী। যে ধর্ম কি শেখাচ্ছে, ধর্ম পর্যন্ত বৈশিষ্ট্য, ধর্ম কি শেখাচ্ছে আপনাকে সেইটা না শিখে আপনি সামান্য কিছু জিনিস ব্রেনের মধ্যে নিয়ে সেটাকে লকডাউন করে ফেললেন, এবং ওইটা ছাড়া আপনি আর কিছু বুঝবেনই না। তাহলে তো আপনাকে দিয়ে কখনো ভালো কিছু হবে না। অথবা ধর্ম আপনাকে কি শেখালো, সেইটা ধর্মের বাণীটা যে ব্যক্তি আপনার ব্রেনে ঢুকায় দিছে, সেই ব্যক্তি তার স্বার্থে তার মতো করে ঢুকায় দিছে, কিন্তু অরিজিনাল ধর্মের মধ্যে কি আছে সেই জিনিসটা আপনি ফলো করতেছেন না। খালি ওইটুকুন শিখে ওইটার পরে চিল্লায় যাচ্ছেন, ওইটার পরে পারলে মানুষের মার্ডার করে ফেলতেছেন, ওইটা নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা করে বাড়িঘর পুড়ায় ফেলতেছেন। তো ওই ধর্ম শিক্ষা তো আসলে ধর্ম আমার কাছে মনে হয় না যে ওইটা সঠিক কোনো ধর্ম হতে পারে। যে আপনি একটা ধর্মের প্রতিবন্ধী হয়ে আর এক ধর্মের মানুষের উপরে আপনি সাম্প্রদায়িক দাঙ্গা করতেছেন, আপনি রাতের অন্ধকারে মানুষ পোড়ায় মেরে ফেলে দিচ্ছেন, শিশুদের বাড়িঘর সব একদম জানে মেরে ফেলে দিচ্ছেন, এইটা কখনো কোনো ধর্ম হতে পারে? এটা আমি বিশ্বাস করি না, অথবা আমি মানতে পারি না। তো ধর্ম প্রতিবন্ধী আর শিক্ষা প্রতিবন্ধী, মানে ধর্মীয় শিক্ষার প্রতিবন্ধী আর একটা হচ্ছে বেসিক শিক্ষার প্রতিবন্ধী। এই দুই প্রতিবন্ধী যখন একটা রাষ্ট্রে বাড়তে থাকে, তখন ওই রাষ্ট্রের প্রতিদিন গ্যাঞ্জাম ফ্যাসাদ অশান্তি দাঙ্গা লেগেই থাকে। আর সরকার যদি চায় যে না, আমি মানুষকে শিক্ষা দিব, সাথে বিবেক এবং কমন সেন্স দিব, আমার কারিকুলাম এরকম হবে, তাহলে দুইটা সমস্যা হয়। এক হচ্ছে মানুষের কমন সেন্স যখন বেড়ে যায়, ইন্টেলেকচুয়ালিটি বেড়ে যায়,
আর অনলাইনের জগতে সবার হাতে হাতে ক্যামেরা, মোবাইল। সো তখন দেখা যায় যে সরকার যদি কোনো দুর্নীতি করে তখন একটা বিপদে পড়ে যায়, কারণ সরকারকে ক্ষমতা আসতে হয় দুর্নীতি করে, টিকে থাকতেও দুর্নীতি করে, আবার কামাইও করতে হয় দুর্নীতি করে, এবার পলায় যে সেখানে কোনো মতে বেঁচে থাকতে হয়। আর যদি না পলাইতে পারে তাহলেও ওই জেলখানার মধ্যে বসে দুর্নীতি করতে হয়, করে করে ওখান থেকে বের হওয়ার প্রসেস তৈরি করতে হয়, রাস্তা তৈরি করতে হয়, যে আমরা যদি ছেড়ে দাও তাহলে আমি এত এত পার্সেন্ট তোমাদের দিব। তো পুরোটাই হচ্ছে দুর্নীতি। কথা বুঝতে পারছেন? তো এখন আসেন, এই যে একটা রাষ্ট্রে যদি সন্তানরা ইন্টেলেকচুয়াল হয়, নতুন প্রজন্ম ইন্টেলেকচুয়াল হয়, তাহলে কিন্তু সমাজের অনেক কিছু দুর্নীতি থেকে শুরু করে অনেক কিছু আপনার থেমে যায়, অনেক অংশে থেমে যায়, কমে যায়, থেমে যায় না, কমে যায়। ঠিক আছে? তবে আবার আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে যে আত্মকেন্দ্রিক স্বাধীনতা, অর্থাৎ নিজের মতো করে যা মন চায় তাই করতে চাই। তো যখন আপনি তাকে ইন্টেলেকচুয়ালিটি তৈরি করে দিবেন, তখনও আশা করা যায় যে সেখানে ভালো কিছু তৈরি হবে। শুধু পুঁথিগত শিক্ষা থাকলে হবে না। তো দেখেন, ছোট্ট একটা উদাহরণ বলতেছিলাম, যেটা যে একটা উদাহরণ দিয়ে আপনাদের আমি বুঝাই দিই যে আসলে ইন্টেলেকচুয়ালিটি পার্টটা কেমন। এখন আপনারা ইরাক আমেরিকার যুদ্ধটাই আমরা এখান থেকে একটু আলোচনার বিষয়বস্তুতে নিয়ে আসি। দেখেন, ইরাক একটা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, সে অনেক যুদ্ধ করতেছে এবং বৈশ্বিক রাজনীতিতে, মানে সারা বিশ্বের যে রাজনীতি, সেই রাজনীতিতে একটু কোণঠাসা হয়ে আছে। কিন্তু সে তার পরিশ্রম এবং তার যে ন্যাচারাল যে সম্পদগুলো আছে মাটির নিচে, সেই সম্পদের কারণে সে শুধু টিকে আছে। তা না হলে সে আর্থিকভাবে অনেক আগে দেউলিয়া হয়ে যেত, আর্থিকভাবে অনেক আগেই দেউলিয়া হয়ে যেত। তার উপর যত রকমের নিষেধাজ্ঞা অথবা চাপ দেওয়া আছে। আর এই চাপগুলো দেওয়ার মেইন কারণটাই কি? মেইন কারণটাই হচ্ছে সে যেন কমের মধ্যে তার সম্পদগুলো বড় ক্ষমতাবান রাষ্ট্রের কাছে দিয়ে দিতে বাধ্য থাকে, কমের মধ্যে। ঠিক আছে? এইটা হচ্ছে একদম সামারি। এর বাইরে যে যত গবেষণা থেকে শুরু করে যাই করবেন, ঘুরে ফিরে 10 বছর গবেষণা করলে লাস্টে যে এখানে আপনাকে থামতে হবে। এরপর যখন যুদ্ধ বেঁধে গেল, তখন দেখলাম অনেক ব্লগার, তারপরে সাংবাদিক, তারপরে জনপ্রিয় ব্যক্তিরা অনেক রকমের কমেন্টস করা শুরু করলো। ইভেন আমাদের সমাজের মুসলিম সম্প্রদায়ের মানুষরা বাইতুল মোকাররম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার আন্দোলন শুরু করে দিল যে ইরানের পরে কেন ট্রাম্প হামলা করলো, তার একটুই জবাব দে। এখন বাংলাদেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী তারেক জিয়া, কথার কথা প্রধানমন্ত্রী তারেক জিয়া, এখন উনি কিভাবে জবাব দিবে যে ট্রাম্প কেন ইরানের উপর হামলা করলো? তাহলে এই যে ধর্ম প্রতিবন্ধী যে কথাগুলো বলতেছিলাম, ধর্ম প্রতিবন্ধী, এইটার ফলাফলই অথবা প্রমাণটাই হচ্ছে এইটা, যে তাদের কমন সেন্স কাজ করে না যে তার একটা স্বাধীন রাষ্ট্র, তার একটা স্বাধীন রাষ্ট্র, দুইজন আপনার ঝগড়াঝাটি করতেছে। যেমন আপনার দুই প্রতিবেশী ঝগড়াঝাটি করছে, এখন আমি যে যদি আপনাকে বলি যে আপনি ইনাদের মধ্যে, আপনি তো ইনাদের পাশে থাকেন, ওনারা কেন মারামারি করলেন, এটা জবাব আপনার দিতে হবে। তাহলে আপনি আপনার বাড়ি ছেড়ে চলে যান, অথবা আপনি আপনার প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করেন, অথবা আপনি আপনার পজিশন থেকে রেজিগনেশন দেন। তাহলে আমাকে কোন লেভেলের একটা স্টুপিড মনে হবে বলেন? এখন আপনি যখন এই মানুষগুলো যখন টুপি দাড়ি পরে আছে, ধর্মীয় বেশে আছে, তখন সাধারণ মানুষ ধার্মিক সৌজন্যতা বোধে তাদের বলতে পারতেছে না তোরা তো ধর্ম প্রতিবন্ধী অথবা ধর্মীয় স্টুপিড, এটা বলতে পারছে না সাধারণ মানুষ, শুধুমাত্র পোশাক এবং দাড়ি টুপি সুন্দর একটা ধর্মীয় গেট আপের কারণে। কিন্তু যার যা বলার তা কিন্তু ঠিকই মনে মনে বলে নিচ্ছে যে তোমরা একটা আন্দোলন করবা অথবা একটা ইস্যু দাঁড় করাবা, সেই ইস্যু সঠিক একটা তো ব্যাখ্যা থাকতে হবে, সঠিক একটা ব্যাখ্যা থাকতে হবে। যেখানে সারা বিশ্ব কন্ট্রোল করতেছে আমেরিকা, বর্তমানে জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় তাদের সব থেকে বড় কর্তৃত্ব। তো সে কেন একজনকে থাপ্পড় মারলো, সেইটা আমাদের মতো গরিব দেশের একজন প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে তুই জবাব দে, তাও ভাষাটা হলো তুই। তো এইটার থেকে লজ্জাকর এবং কষ্টদায়ক আর কিছু আছে বলে আমার মনে হয় না। আর এটা হচ্ছে ধর্ম প্রতিবন্ধীর একটা সুন্দর একটা উদাহরণ। তো এরপরে আসেন বিভিন্ন সাংবাদিক থেকে শুরু করে, ব্লগার থেকে শুরু করে, তারপরে যারা নিজেদের জাতিত্রাতা বুদ্ধিমান জ্ঞানী গুণী মনে করছে, তারা অনেক ভিডিও ছাড়তেছে, নিজেও কামাই করতেছে ভাইরাল হওয়ার জন্য, আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেছে, আবার এসব ভিডিও করে অনলাইনে কামাইও হচ্ছে। বাট
একটা বাট আছে, কিন্তু আছে। দেখেন, খালি একটার পর একটা ভিডিও বানানো মানে যে আপনি জ্ঞানী ব্যক্তি তা না। রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষের কবিতা লিখে গেছে, ভালো জিনিস যত কম ততই ভালো। তো আপনি যখন ভালো এবং মূল্যবান এবং জ্ঞানী এবং গুণী, তখন আপনি তো বস্তির মানুষের মতো অল টাইম চিল্লাইতে পারেন না। তো অল টাইম আপনি কেউ একটা পাদ মারলেও আপনি সেখানে একটা ভিডিও করে ছেড়ে দিয়ে কথা বলবেন, হতে পারে আপনার কথা অনেক জ্ঞানী, গুণী এবং বিচক্ষণের মতো, এবং অনেক অ্যানালাইসিস এটার মধ্যে আছে। বাট আপনি চাইলেই, আমার মনে হয় না যে আপনার সব কিছু করা উচিত, আপনার অথবা আপনাদের। এবং আপনারা যে গবেষণামূলক যে কথাগুলো বলেন, আপনাকে সবার আগে জানতে হবে যে 1, 2, 3 ক্যাটাগরির আপনার রেজাল্ট হয়। সব কিছুর রেজাল্ট 3 রকমের হতে পারে। একটা হচ্ছে কাগজ কলমের হিসাবে, একটা হচ্ছে চোখে দেখা কানের শোনার হিসাবে, আর একটা হচ্ছে ডার্ক জাস্টিস, তৃতীয় চোখ অথবা ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে। এবং অসংখ্য বড় বড় ক্রাইম, অসংখ্য বড় বড় দুর্ঘটনা, এগুলো কখনো ডকুমেন্ট দিয়ে আপনার এটা আপনি ঠেকাইতে পারবেন না। কারণ যখনই আপনি ডকুমেন্ট দাঁড় করাবেন, তখনই সাথে সাথে আইন বিচারের আইনজীবীরা দাঁড় হয়ে যাবে। আইনজীবীরা দাঁড় হয়ে ওইটারে কেমনে 9 6 বানানো যায়, 6 9 বানানো যায়, আর ওই বানানোর জন্য তারা টাকা খাবে। আইনজীবীর পেশাটাই তো এইটা। মিথ্যারে যত সত্যির মতো করে বলতে পারবে যে আইনজীবী, ততই সে বড় রকমের আইনজীবী। আপনার তাকে সিটার বলার দরকার নেই, সে প্রফেশনালি তত সাকসেসফুল আইনজীবী। সত্যিরে যত মিথ্যা বানাইতে পারবে আর মিথ্যারে যত সত্যি বানাইতে পারবে, এই পেশাটাই হচ্ছে আইনজীবী পেশা। তাহলে সমাজে যেহেতু আইনজীবী নামে একটা পেশা আছে, বৈধ পেশা আছে, সো এই বৈধ পেশাই বৈধ জিনিসকে অবৈধ বানায়, অবৈধকে বৈধ বানায় টাকার বিনিময়ে, উপার্জনের বিনিময়ে। তাহলে যে সমাজে এই পেশাটাকে অ্যালাউ করা আছে, অথবা যে রাষ্ট্রে অ্যালাউ করা আছে, ওই রাষ্ট্রে অপরাধী তো পার পাবেই, অথবা একজন নির্দোষের ফাঁসিও হয়ে যাবে। কিছু করার নেই, কিচ্ছু করার নেই। এইটুকুন কমন সেন্স দিয়ে বুঝতে পারলে হবে। তো দেখেন, এই যে একটা হচ্ছে ডকুমেন্টে, আর একটা হচ্ছে নাক কান চোখ মুখ ইন্দ্রিয় প্রমাণে, আর একটা হচ্ছে কি ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে। এই ষষ্ঠ ইন্দ্রিয় দেখি নাই জানি নাই, বাট মোটিভ অথবা অ্যাটিটিউড দেখে বুঝতে পারতেছে দিস ইজ রাইট অর দিস ইজ রং। এইটা হচ্ছে সবচেয়ে বড় জাস্টিস। এবং আমরা যখন ছোটবেলায় ছোট ছিলাম, তখন বিটিভিতে চমৎকার সুন্দর একটা অনুষ্ঠান হতো, সেটা একটা সিরিয়াল, সেটা যেমন ম্যাকগাইভার একটা সিরিয়াল হতো, তেমন একটা সুন্দর সিরিয়াল হতো মিস্ট্রিয়াস আইল্যান্ড। আরেকটা হতো কি দ্য ডার্ক জাস্টিস। অর্থাৎ উনি একজন ম্যাজিস্ট্রেট, বিচারক, দিনের আলোতে উনি সকল কাগজপত্র প্রমাণ দেখে, আর ওইটা সঠিক প্রমাণটা সে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে সেটা সমাধান করে। এবং অফিসিয়ালি সে যে অ্যাকশনটা নিতে পারে না ম্যাজিস্ট্রেট, সে রাতের অন্ধকারে ওই অ্যাকশনটা অপরাধীদের বিরুদ্ধে, প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে তার বিরুদ্ধে সে নিজেই অ্যাকশন নিয়ে ফেলে। তো সেই নায়ক, সেই ম্যাজিস্ট্রেট, সেই আপনার সব কিছু। তো সিরিজটা অসাধারণ চমৎকার একটা সিরিজ ছিল, যেটা আমি খুব মন দিয়ে দেখতাম। আমার হয়তো বা ম্যাকগাইভার দেখাটাও যদি মিস হয়ে যেত, অন্তত ডার্ক জাস্টিস আর মিস্ট্রিয়াস আইল্যান্ড, এই দুটো সিরিজ আমি কখনো মিস করতাম না। তো এই ডার্ক জাস্টিস ছোটবেলা আমার ব্রেনের মধ্যে এত চমৎকারভাবে হিট করেছিল অথবা জায়গা করে নিয়েছিল, সেখান থেকে হয়তোবা আমি কিছু শিখতে পেরেছি। তো এবার আসেন আপনাদের, এই যে যারা বলতেছে ইরান মুসলমান কান্ট্রি, আল্লাহ বাঁচাবে, ইরান মুসলমান কান্ট্রি, আমরা কেউ ট্রাম্পকে ক্ষমা করব না, আমরা যারা মুসলমান আছি। তারপরে ইরান মুসলমানের কান্ট্রি, এখানে আল্লাহর রহমত আছে। তারপরে অনেক সাংবাদিক গবেষক বলছেন যে ইরানের হিস্ট্রি দেখো, তারা আপনার জাতিগতভাবে প্রচণ্ড দলবদ্ধ, তাদের হারানো সম্ভব না, বরঞ্চ আমেরিকা ধ্বংস হয়ে যাবে। তো এই যে ধর্ম নিয়ে এবং ইতিহাস নিয়ে অনেক অনেক কথা বলতেছেন, এবং এইগুলো হাজার হাজার না কোটি কোটি মানুষ রাত জেগে জেগে রাত 2টা পর্যন্ত মোবাইলের দিকে, ওই কুয়ো পাখি বলে, আমাদের বাগেরহাটে একটা করে পাখি পাওয়া যায় কুয়ো পাখি, কাকের মতো, কিন্তু চোখ দুটো একদম টকটকে লাল, ওই বাগানে হাঁটাহাঁটি করে শামুক ঝিনুক টিনুক এগুলো খায়। তা আপনারা ওরকম রাত 2টা 3টা পর্যন্ত সারা রাত খালি রিল আর ভিডিও খালি এরকম ঠেলেন, আর এটা দেখে না চিন্তা করে, ঠিক কথা কইছে, আল্লাহ একজন আছে, আল্লাহ আমেরিকারে ধ্বংস করে দিবে,
আল্লাহ অমুক করবে তমুক করবে, মানে একটা হচ্ছে আপনি গবেষণা শুনতেছেন আর একটা হচ্ছে ধর্মকে ওর সাথে মিক্স করে ফেলতেছেন, বাট বাস্তবতা থেকে আপনি আকাশ পাতাল দূরে। ভাই একটা যুদ্ধ, এর অর্থ হচ্ছে আপনি আমি সামনে তলোয়ার নিয়ে অথবা বন্দুক নিয়ে, হয় আপনি মরবেন না আমি মরবো। এখানে ভাগ্যের উপরে, ভগবানের উপরে, সৃষ্টিকর্তার উপরে এত কিছু দায়ভার চাপাই দেওয়ার প্রয়োজন নাই, প্রয়োজন নাই। তো আপনি আপনার কমন সেন্স দিয়ে কথা বলেন। তো কমন সেন্স দিয়ে যদি কথা বলতে চান তাহলে সেই রূপটা কেমন হয় আমি আপনাদের একটু দেখাই দিই, খুব মন দিয়ে দেখেন। বন্ধুরা, সবার আগে আমি আপনাকে একটা জিনিস দেখাই। এটা তো একটা স্মার্টফোন, আপনারা বুঝতেছেন সবার হাতে হাতে মোটামুটি আছে আমাদের সমাজে। এরপরে স্মার্টফোনের মধ্যে আপনার সুন্দর একটা অ্যাপস থাকে বাই ডিফল্ট অর্থাৎ স্মার্টফোনটা তৈরি হওয়ার সাথে সাথে, সেটা হচ্ছে গুগল ম্যাপ। ঠিক আছে, গুগল প্লে স্টোর, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এটা গুগলের এই অপারেটিং সিস্টেমটা তৈরি করা। তো এখানে আপনার কি আছে, প্লে স্টোর আছে, গুগল ম্যাপ আছে। এই গুগল ম্যাপটা আপনারা হয়তো বা কখনো উবার টুবার অথবা কোনো কিছু দেখার জন্য মাঝে মধ্যে ইউজ করেন, বাট আপনি জানেন না যে আপনার স্মার্টফোনে সব থেকে পাওয়ারফুল গোয়েন্দা অ্যাপস হচ্ছে গুগল ম্যাপ। কারণ এই গুগল ম্যাপ আপনার গাড়ির স্পিড, আপনার চলার স্পিড, আপনার শরীরের পালস থেকে শুরু করে সব কিছু, বডি সেন্সার থেকে শুরু করে সব কিছু নিয়ে নেয়, সব কিছু রেকর্ড করে রাখতে পারে চাইলে। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে, আর এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সে আপনাকে কি বলছে, আপনি কন্ট্যাক্ট ব্যাকআপে রাখেন, ইমেল ব্যাকআপে রাখেন, এবং গুগল সবগুলো সেবা দিয়ে দিছে। আপনি কাউকে ইমেল করতেছেন, গুরুত্বপূর্ণ একটা সিক্রেট কথা বলতেছেন, এই গুগল জিমেল দিয়ে করতেছেন। অর্থাৎ এইটার মালিক কে? এটা মালিক অথবা এটা কন্ট্রোল করে কে? কন্ট্রোলটা করে হচ্ছে আমেরিকা। ম্যাপটা কন্ট্রোল করে কে? আমেরিকা। এই প্লে স্টোরটা কন্ট্রোল করে কে? আমেরিকা, ইসরায়েল, এরা সবাই মিলে। তাহলে এই যে ইসরায়েল মনেই বলতে পারেন আমেরিকার মেইন একটা ঘাঁটি। ঠিক আছে, তাহলে আপনার এই মোবাইলে আপনি যা যা করতেছেন, যার সাথে কথা বলছেন, ইভেন এই যে হোয়াটসঅ্যাপে অনেকে দেখবেন বাংলাদেশের থানা পুলিশে যখন ঘুষ খায় অথবা ঘুষ খাওয়ার কথাবার্তা হয়, তখন এই ডিরেক্ট ফোনে কথাবার্তা না বলে আপনার হোয়াটসঅ্যাপে করে, হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে। তো হোয়াটসঅ্যাপটা বেশি করে, তো হোয়াটসঅ্যাপটা কন্ট্রোল করে কে? আমেরিকা। এরপর ব্যক্তিগত কথা অনেক সময় ফেসবুকের মেসেঞ্জারে বলছেন, সেটাও কন্ট্রোল করছে কে? আমেরিকা। তাহলে এই যে মোবাইলটা যে আপনি ইউজ করছেন, খুব মন দিয়ে দেখেন, এই যে মোবাইলটা আপনি ইউজ করছেন, এই মোবাইলটা কি হচ্ছে, আপনি যার সাথে যত কথা বলতেছেন, যা করতেছেন, ইভেন আপনি গুগলে যে অথবা ফেসবুকে যে কথার কথা গুগলে যে আপনি যদি ক্লথ লিখেন যে আমি কাপড় সম্পর্কে জানতে চাই, এর অর্থ কি? আপনার মনের মধ্যে আছে আপনি কাপড় সম্পর্কে জানতে চান, হতে পারে কেনার জন্য, ব্যবহার করার জন্য, অথবা ব্যবসা করার জন্য। ঠিক এই গুগল এই পরবর্তীতে যখন আপনি অন করবেন অথবা ফেসবুক যখন অন করবেন, তখন দেখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রোগ্রামিংয়ের মাধ্যমে আপনার সামনে খালি কাপড়ের ভিডিওই আসতেছে। আপনি টেলিগ্রামে যাবেন, দেখবেন কাপড়ের অ্যাডভার্টাইজমেন্ট আসতেছে। মানে যে যে অ্যাপসের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, সেগুলো দেখবেন কি রে, আমি মনে মনে চাচ্ছিলাম গুগলে খুঁজছিও একটা ড্রপ শোল্ডার টি শার্ট, ও মা ফেসবুকের মধ্যে খালি স্ক্রল করছি আর খালি ড্রপ শোল্ডার টি শার্ট আসতেছে। তো আপনার কাছে খুব ভালো লাগতেছে যে আমি যা খুঁজতেছিলাম, ওয়াও, না জেনেই তো পেয়ে গেলাম। বেসিক্যালি আপনার ব্রেন, আপনার কর্ম, এই মোবাইলের মাধ্যমে আপনি যেটুকুন করছেন সেখান থেকে গবেষণা করে এই সার্ভার কম্পিউটারগুলো তারা সব ডাটা প্রসেস করতেছে। অর্থাৎ আপনার এই মোবাইলটার মাধ্যমে কি হচ্ছে, আপনার সকল তথ্য আমেরিকার যতগুলো সার্ভার আছে, গুগলের সার্ভার আছে, সব সার্ভারে চলে যাচ্ছে। এরপরে অ্যাপল ফোন ইউজ করছেন, বলতে পারেন যে ভাই এটাতে অ্যান্ড্রয়েড কম দামি ফোন, ওকে ফাইন, আপনি অ্যাপল ইউজ করছেন, অ্যাপলের কন্ট্রোলে আমেরিকার কাছে। তাহলে অ্যাপল বলেন, গুগল বলেন, যাই করবেন কেন, লিনাক্স বলেন, মাইক্রোসফট বলেন, যা বলেন, সব কিছুর কন্ট্রোল গুগলের কাছে। এখন আমার দেশের রাষ্ট্রপ্রধান যদি আমাকে বলে যে জুবাইদ আপনি তো এই ফেসবুকের মালিক, রাষ্ট্রের স্বার্থে আপনার ফেসবুকের তথ্যগুলো আমাকে দিতে হবে, তা আমি তো অবশ্যই দিতে বাধ্য থাকবো, কারণ রাষ্ট্রে একটা কোম্পানি দাঁড় করাতে গেলে এই কথাগুলো আইনের কাগজে লেখা থাকে। তা আমি তখন এটা অবশ্যই দিতে বাধ্য থাকবো। আমার দেশের সরকার প্রধান অথবা মিলিটারি যদি আমার কাছে কোনো তথ্য চায়, সেটা আমি দিতে বাধ্য থাকবো। একটা রাষ্ট্র এভাবেই চলে। তো এই ফেসবুকের কাছে যদি ট্রাম্প বলে যে তোমার সকল তথ্য আমাকে দিতে হবে রাষ্ট্রের কোনো একটা গুরুত্বপূর্ণ ডিসিশনের জন্য, তো ফেসবুক মালিক তো দিবে, আরও পারলে বাপ ডাকবে। এটাই নিয়ম।
তাহলে আমার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলটা মিলিটারি গ্রেড না। মিলিটারি গ্রেড কী জিনিস, সেটা হচ্ছে যখন আমেরিকার রাষ্ট্রপতি কারোর সাথে যোগাযোগ করতেছে, অথবা আমেরিকার কোনো, অথবা উন্নত রাষ্ট্রের, জাপানের রাষ্ট্রপ্রধান, চীনের রাষ্ট্রপ্রধান, এরকম গুরুত্ব মিলিটারি প্রধান, ইনারা যখন যোগাযোগ করছে তখন ওনাদের কাছে স্পেশাল ডিভাইস থাকে যেটা তথ্য এনক্রিপ্টেড করা, মানে ওইটাকে পাসওয়ার্ড দিয়ে আটকানোর মতো। আমি বাংলাদেশের অসংখ্য মানুষ যেহেতু আমার ভিডিও দেখেন, একদম গ্রামগঞ্জের দিনমজুর থেকে শুরু করে সবাই, তো এর থেকে সহজ ভাষায় আর কোনো কিছু বলে বোঝাতে পারবো বলে আমার মনে হয় না। যে এনক্রিপ্ট করা মানে সোজা কথা তালাচাবি মেরে দেওয়ার মতো। আমি একটা তথ্য পাঠাবো, সেই খামের পরে তালাচাবি মারা, যে পাবে সে তালাচাবি দিয়ে খুলে নিবে। তো এটাকে বলে সহজ ভাষায় এনক্রিপ্টেড কপি। তো দেখেন, যখন ওইসব রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে যারা আপনার যোগাযোগ করতেছে ইন্টারনাল টিমে, সবার মোবাইলের উপর বিশাল একটা কন্ট্রোল আছে কমিউনিকেশনের উপরে। ইভেন আমি কারোর সাথে ওয়্যারলেসে কথা বললে এখান থেকে যে রেডিও সিগন্যালটা বের হবে বাতাসের মাধ্যমে, যেটা চোখে দেখা যাবে না, সেটাও আর একজন চুরি করে কপি করে নিয়ে সেটাকে ডিক্রিপ্ট করে, অর্থাৎ সেটাকে আবার শ্রুতিশীল করে সেটাকে শুনে আমার কোনো পলিসি বের করতেছে কিনা, অর্থাৎ চুরি করতেছে কিনা আমার কথাগুলো। এই মোবাইলের রেডিও থেকে, কথার কথা এটা মোবাইল না হয় যদি অকিটকি হতো, তাহলে এই একটা অকিটকি আর এই একটা মনে করেন অকিটকি, দুইটা অকিটকির মধ্যে যে কথা হচ্ছে সেটা বাতাসের মধ্যে একটা সিগন্যাল যাচ্ছে, ওই সিগন্যালটা আবার চুরি করা যায়, চুরি করে কী কথা হলো সেটা শোনা যায়। তো সেইটার পরেও কন্ট্রোল থাকে। আমাদের দেশে একজন মেজর থেকে শুরু করে, একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে, আইজিপি থেকে শুরু করে, সেনাপ্রধান থেকে শুরু করে, কার কাছে আইফোন অথবা দামি আপনার অ্যান্ড্রয়েড ফোন নাই, এবং এটা দিয়েই সে তার কাজগুলো সারে না বলেন। তো আমাদের দেশের রাষ্ট্রপ্রধান মিলিটারি থেকে শুরু করে একটা যুদ্ধ বাঁধলো, তারা যে কথাবার্তা বলবে সেটাতে আমেরিকা চাইলে সেকেন্ডের মধ্যেই হয় হোয়াটসঅ্যাপ, নয় ফেসবুক, নয় ডিরেক্ট কল, নয় অন্য কোনো কল, সেটার মাধ্যমে সেটা এনক্রিপ্ট ডিক্রিপ্ট করে বের করে নিয়ে তারপরে সে কী করতে পারবে, সে সব কিছু আপনার বের করে ফেলতে পারবে। ইভেন দেখেন, ইভেন আর একটা মজার জিনিস দেখেন, যে আপনারা ইন্টারনেটে কানেকশান পেলে পাগল হয়ে যান। হ্যাঁ, একটা ইন্টারনেটের কানেকশান পাইছি আর একটু ফেসবুকে ঢুকতে পারতেছি, টিকটকে ঢুকতে পারতেছি, মানে পৃথিবী জয় করে ফেলছেন। কিন্তু আপনি তো বেসিক্যালি পৃথিবীতে ন্যাংটা হয়ে গেলেন, এইটা বোঝার ক্ষমতা আপনার নাই। দেখেন, আমি এখানে একটু আঙুল দিয়ে চেপে ধরে থাকি সামান্য একটু, সেটা হচ্ছে যে প্রতিটা ডিভাইসের একটা IMEI কোড থাকে, এবং এই ডিভাইসটা যে তৈরি করা, এর প্রতিটা পার্টসের এক একটা ম্যাক অ্যাড্রেস আছে। ক্যামেরাটার একটা ম্যাক অ্যাড্রেস আছে, মাইক্রোফোনের আছে, মাদারবোর্ডের আছে, প্রসেসর আছে, সব কিছুর একটা করে ম্যাক অ্যাড্রেস থাকে, MAC অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা দিয়ে সারা পৃথিবীতে শুধুমাত্র এই ক্যামেরাটাই চেনা যাবে, শুধুমাত্র এই মোবাইলের যে প্রসেসরটা আছে সেই প্রসেসরটাকে পাওয়া যাবে, এবং ওইটা পৃথিবীতে কোনো দিন কারোর সাথে মিলবে না, সেটাকে বলা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তো এই প্রতিটা ডিভাইস, এই কম্পিউটার বলেন, মোবাইল বলেন, প্লেন বলেন, জাহাজ বলেন, যেখানে যত ডিজিটাল ডিভাইস তৈরি হচ্ছে যেটা অনলাইনে কানেক্টেড হওয়ার যোগ্য, সেটার অবশ্যই একটা ম্যাক অ্যাড্রেস আছে। আর এই ম্যাক অ্যাড্রেস এটা যে আবিষ্কার করছে, এবং এই ম্যাক অ্যাড্রেসটা যে আইকান প্রতিষ্ঠান যে আপনার কন্ট্রোল করে, সে চাইলে ওই ম্যাক অ্যাড্রেস দিয়ে আপনার ডিভাইসটাকে হ্যাক করে এই ডিভাইসের সকল তথ্য, ছবি থেকে শুরু করে, ডাটা থেকে শুরু করে, কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে সব কিছু সে নিয়ে নেওয়ার মতো যোগ্য। তাহলে আপনি যে খালি একটা দামি মোবাইল কিনলেন আর ইন্টারনেটের কানেকশান একটা প্যাকেজ নিলেন আর ফেসবুকে ঢুকে কিছু একটা পোস্ট মারলেন, আপনার কাছে মনে হচ্ছে যে দুনিয়াটা আপনি জয় করে ফেলছেন। বেসিক্যালি আপনি এই পৃথিবীতে ন্যাংটা হয়ে গেলেন। অর্থাৎ এই স্মার্টফোনের কারণে আপনার প্রাইভেসি জিনিসটা একদম জিরোতে পরিণত হয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে। ঠিক আছে? তাহলে আপনারা যে স্মার্টফোন বলতে তথ্য প্রযুক্তির বিশাল এক আবিষ্কার অথবা বিশাল এক চমৎকার বিষয় চিন্তা করেন, বেসিক্যালি এইটা হচ্ছে একমাত্র চাবি যেটা দিয়ে আপনাকে ন্যাংটা করা হয়। এবং আপনি কি করতে চান, আপনার মানসিকতা কি, আপনি 20 বছর পরে কি করবেন, কোথায় কি আকাম করতেছেন, ভালো কাজ করছেন, সব এটার মাধ্যমে সারা বিশ্বের যে কোনো মানে অথরাইজ প্রতিষ্ঠান যাদের কাছে কন্ট্রোল আছে, সে এটাকে আপনার কি করতে পারবে, এটার মাধ্যমে সে আপনাকে ট্র্যাক আউট করে ফেলতে পারবে। এরপর তাহলে দেখেন, বাংলাদেশে যদি কথার কথা এখন যুদ্ধ বাদে, আমরা তো ধর্ম নিয়ে লাফায় পড়বো, তারপরে মহিলারা সব
2 রাকাত করে নফল নামাজ পড়া শুরু করে দেবে, হ্যাঁ আল্লাহ দেশে তুমি শান্তি বিরাজ করা দাও, অমুক করে দাও, তমুক করে দাও। আর এই মিলিটারি যারা আছে, যুদ্ধ যারা করবে, তারা এরকম একটা আইফোন অথবা স্মার্টফোন দিয়ে যোগাযোগ করা শুরু করবে। তো আর আমাদের অপোজিট যদি আমেরিকা হয়, তো আমেরিকা তো সেকেন্ডে সেকেন্ডে জানবে যে আমাদের সেনা প্রধান কার সাথে কী কথা বলতেছে আর প্রধানমন্ত্রী কার সাথে কী কথা বলছে, কারণ এই ডিভাইসটার মাধ্যমেই সব কিছু তখন বের হয়ে যাবে। ঠিক তার একটা প্রতিফলন দেখেন, আপনাদের এখানে আমি দেখাই দিই। এটা দেখেন গুগল ম্যাপ। গুগল ম্যাপ এটা কম্পিউটারে ওপেন করে আপনাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে, ল্যাপটপে ওপেন করে। এই যে গুগল ম্যাপটা, এটা আমরা আনরেজিস্টার্ড ভার্সন ইউজ করি, অর্থাৎ এটা রেজিস্টার্ড না, ফ্রি ভার্সন। আর এটা যদি রেজিস্টার্ড হয় তাহলে এটাকে আপনি স্যাটেলাইট ভিউতে গেলে, স্যাটেলাইট ভিউ মানে আকাশের স্যাটেলাইটের মাধ্যমে যে ভিউটা আছে সে ভিউ, সেক্ষেত্রে হবে কি, আপনি কোন রাস্তায় কোথায় কিভাবে দাঁড়ায় আছেন এটা তো আমরা একদম লাইভ দেখতে পারি না। আর আমেরিকা এত স্যাটেলাইট মহাকাশে পাঠাইছে যে সেই সব স্যাটেলাইট থেকে একবারে আপনার বাড়ির সামনে, যে বাড়ির সামনে কোথায় কি আছে সব কিছু বের করে ফেলবে। এখন গুগল ম্যাপের মাধ্যমে আপনার কাছে মনে হচ্ছে যে পৃথিবীটা অনেক সহজ হয়ে গেছে, রাস্তাঘাট চিনতে পারতেছেন। তো এগুলো সবই হচ্ছে আপনার ইসলামের প্রথম দিকের যারা মেধাবী তাদের ব্রেন। এই ইসলামের মেধাবী, এই কথাটা মনে রাখেন, এটার উত্তর সবার শেষে দিয়ে দিব। দেখেন, আপনার একদম বাড়িঘরে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্তেছি, আর যারা স্যাটেলাইট কন্ট্রোল করছে এবং গুগলের মালিক অথবা টেকনিক্যাল টিম, তারা একদম পারলেই ঘরের মধ্যে ঢুকে যে দেখতে পাচ্তেছে এখানে কি চলতেছে এবং লাইভ। তাহলে মনে করেন যে এই হচ্ছে ইরান, ইরানের একটা পাহাড়ি জায়গায় আমরা ঢুকছি, ইরানের সদরে চলে যাই। সদর মানে কি আপনার তেহরান, তেহরানে চলে যাই আমরা। তেহরান কই, এ হচ্ছে তেহরান, ঠিক আছে, আমরা তেহরানে চলে যাই। দেখেন, এই তেহরানের স্যাটেলাইটের মাধ্যমে আমি যদি দেখি যে কোথায় কোন বিল্ডিং আছে, কোন রাস্তায় কয়টা গাড়ি দাঁড় করানো আছে, এখানে কিন্তু সব দেখা যাচ্ছে, স্টিল পিকচার আকারে দেখা যাচ্ছে। আর যারা স্যাটেলাইটে মহাকাশে বসে আছে আর এই গুগলের সেন্ট্রাল কন্ট্রোলিংয়ে যারা বসে আছে, তারা একদম লাইভ দেখতে পারতেছে যে এখন কোন গাড়িটা কত স্পিডে যাচ্ছে, কিভাবে চলতেছে, এভরিথিং এভরিথিং সব কিছু দেখতে পারতেছে, সব কিছু দেখতে পারতেছে। এরপর যেসব জায়গায় 3D ভিউ আছে সেখানে একদম 3D বাঁকাভাবে ঢুকে এসে দেখতে পারতেছে একদম। তাহলে মনে করেন ইরানের রাষ্ট্রপতি তার মোবাইল দিয়ে সেনা প্রধানের সাথে কথা বলল, যেটা আমেরিকা এই ডিভাইস এবং আইফোন বলেন, স্মার্টফোন বলেন, অ্যান্ড্রয়েড ফোন বলেন, তার মাধ্যমে সিগন্যাল পেয়ে গেল যে এই জায়গা থেকে কথাটা বের হচ্ছে, এই জায়গা থেকে কথাটা বের হচ্ছে, এই বিল্ডিংটা থেকে। এরপর তারা পলিসি করলো যে তারা উত্তরপ্রদেশে যে যুদ্ধ করবে। তা এখান থেকে মনে করেন অনেক গাড়ি এই রাস্তা দিয়ে 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 এই রাস্তা দিয়ে 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 হরমুজ প্রণালীর দিকে যাচ্ছে। অর্থাৎ সে যাচ্ছে কোথায়, হরমুজ প্রণালী, একদম গাড়ির বহর, মিসাইল টিসাইল অনেক কিছু নিয়ে সে কোথায় আসতেছে, এই যে হরমুজ প্রণালীর এখানে আসতেছে, এই দ্বীপটাতে। এই যে গাড়ি যে রাস্তা দিয়ে আসতেছে, পারমাণবিক বোমা বলেন, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বলেন আর যা বলেন, এইসব রাস্তা দিয়ে আমেরিকার তো আপনি যত গোপন বৈঠক করেন আর মিটিং করেন, আমেরিকাতে একদম আকাশের থেকে দেখতেছে এই যে 10টা গাড়ি এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে এখান থেকে 10টা গাড়ি যাচ্ছে, মানে 10টা গাড়ির মধ্যে সাময়িক গাড়ি আছে, এর মধ্যে বোম আছে, তাহলে এইখানেই বোমটা ধ্বংস করে দাও, ধ্বংস করে দিলে পারমাণবিক বোমা, তাহলে এই এলাকাটাই ধ্বংস হয়ে যাবে, তাহলে ওর অস্ত্র ও মরবে, ও অস্ত্র আর আমেরিকারে মারবে কি, ও যে ঘরের তে বের করছে মালটা, ও যে অস্ত্রটা বের করছে, বোমটা যে বের করছে, এই জায়গায় বোম খেয়ে ফেলবে, তো উল্টে ওর দেশ ধ্বংস হয়ে যাবে। তাহলে এভাবে বিশাল বড় ইরান, বিশাল বড় ইরানের প্রতিটা জায়গা আমেরিকা যখন যুদ্ধ বাঁধছে, তখন প্রতিটা জায়গা আমেরিকা স্যাটেলাইটের মাধ্যমে একদম সেকেন্ডে সেকেন্ডে পুঙ্খানুপুঙ্খভাবে তারা মনিটরিং করছে, হাজার হাজার মনিটর বসায় মনিটরিং করতেছে যে কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। এই জায়গাটা চেক দেওয়া, এই চেক দেওয়ার কারণ কি, এখানে কোনো একটা ভিতরে এই বালির নিচে অথবা এই পাহাড়ের নিচে কোথাও এখানে একটা
কি আছে, একটা গবেষণাগার আছে অথবা অস্ত্র তৈরির কারখানা আছে অথবা কিছু একটা আছে। হ্যাঁ, তো এভাবে যে যে জায়গা তাদের ব্লক দেওয়া, ওই ব্লকের থেকে কোনো গাড়ি বেরোচ্ছে কি না, সেই গাড়ির চেহারা কি একদম লাইভ দেখতে পারতেছে। তো আমেরিকা যখন টোটাল এই যে ইরানটাকে একদম ফার্স্ট টু লাস্ট সব কিছু একদম রিয়েল টাইম দেখতেছে কয়েক হাজার ক্যামেরা দিয়ে, আর আপনি কার সাথে কি কথা বলতেছেন সেটা আবার স্মার্টফোন দিয়ে বের করে নিচ্ছে, অথবা ল্যাপটপ কম্পিউটার এগুলো থেকে। তারপরে আপনার যে ওয়াইফাই রাউটার ইউজ করেন, আপনার রাউটারে একটা ম্যাক অ্যাড্রেস আছে, রাউটারকে অ্যাটাক করে রাউটার কোম্পানি বেশিরভাগ বাংলাদেশে যেমন চলে টিপি লিঙ্ক, ডি লিঙ্ক, হ্যাঁ, সিসকো, এগুলো সব কিছুর মালিক আমেরিকা, এগুলো কন্ট্রোল করে আমেরিকা, কারণ এগুলো ম্যাক অ্যাড্রেসও আমেরিকার কাছে। তো ওখান থেকেও আপনার ডাটা বের করে নিতে পারে আপনার ওয়াইফাই রাউটার থেকে। তাহলে টেকনোলজির মাধ্যমে, এই যে বলা হয় টেকনোলজি মানুষকে জীবনকে সহজ করতেছে, বেসিক্যালি টেকনোলজি আপনাকে ইনসিকিউর করতেছে এবং আপনাকে ন্যাংটা বানাচ্ছে। তো এই রাষ্ট্রে যে যত গোপন কথা বলুক আর যত গোপন মিটিং করুক, যুদ্ধ করতে গেলে একটা গাড়ি তো অন্তত আপনার এই বর্ডার পর্যন্ত আসতে হবে, তাই না? একটা জাহাজ তো এখান থেকে এখানে যাইতে হবে। আগের সেই যুগ নাই যে মনে করবেন যে বোধহয় ওই দিকের থেকে একটা জাহাজ আসতেছে। আমেরিকাতে এখানে লাইভ দেখতে পারতেছে কোথায় কোন জাহাজ, কোন বোট কোথায় কিভাবে দাঁড়ায় আছে, কোনটা কত স্পিডে চলতেছে, কোন দিকে ওটার মুভমেন্ট হচ্ছে, সব কিছু এখানে জায়গায় বসে সে দেখতে পাচ্ছে। ইভেন এই গুগল ম্যাপ পৃথিবীটাকে এমন করে ফেলছে যে এই জায়গায় মাটির নিচে কতটুকুন গভীরতা আছে, কোথায় কোথায় খাদ আছে, কোথায় একটু উঁচু একটা পাহাড়ের মতো আছে, কোথায় বড় একটা পাথর আছে, সাগরের 50 কিলোমিটার নিচে, সেইটা পর্যন্ত গুগল ম্যাপে বসে তারা সেটাকে কি করতেছে দেখে ফেলতে পারতেছে। তাহলে আমেরিকার টেকনোলজিতে এই লেভেলের অ্যাডভান্স হয়ে গেছে, আর আপনি আল্লাহ ভরসা, ভগবান ভরসা, এরকম আধ্যাত্মিক কথাবার্তার মধ্যে আপনার ব্রেনটাকে সীমাবদ্ধ রাখছেন। এরপরে আমেরিকার যেসব অস্ত্র আছে সেই অস্ত্রগুলো দিয়াল ভেদ করে আপনি ওই পাশে কে কোন বরাবর দাঁড়ায় আছেন সেইটাকে টার্গেট করে গুলি মারলে দেখা যাচ্ছে ঠিক আপনার মাথায় যেয়ে লাগতেছে, সেই লেভেলের অস্ত্র আমেরিকার তৈরি করা। ইভেন আপনাকে যদি আমেরিকান একটা অস্ত্র দেখাই, যে এই অস্ত্র দেখেন, এটা কি, এটা হচ্ছে লেজার, একবার বানাতেই $1 বিলিয়ন খরচ। কিন্তু এ যে টার্গেট করবে My name is Margot. I work Sorry. in internal sales team at The Helios is the U.S. Navy's first truly operational laser weapon, with enough বুঝতে energy to পারতেছেন? power an entire neighborhood compressed into a single pinpoint. This system represents a great leap forward in military technology, comparable to gunpowder and machine guns. অর্থাৎ কি, আপনি এই যে বিলিয়ন বিলিয়ন ডলারের এক একটা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অথবা ক্ষেপণাস্ত্র মানে $1 বিলিয়ন, 10টা মারলেন মানে $10 বিলিয়ন শেষ। আর আমেরিকা কি করতেছে, আমেরিকা করতেছে কি, লেজার অস্ত্র বানায় ফেলছে একবারই, কয়েকশো বিলিয়ন, কত $বিলিয়ন অথবা $1 ট্রিলিয়ন খরচ করে বানাইছে, পুরোপুরি কম্পিউটার, একদম কারেন্ট জলের মতো। আকাশে রাডারের মাধ্যমে কোথায় কি আছে টার্গেট করতেছে, খালি একটুখানি আলো মেরে দিচ্ছে, সাথে সাথে বাস্ট হয়ে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে। আর এটার যে লেজারের যে পাওয়ার, সেটা সীমার বাইরে ধাতু পর্যন্ত গলে যাচ্ছে সেকেন্ডের মধ্যে। তাহলে ওই যে আপনার 10টা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মেরে কথার কথা $1 ট্রিলিয়ন আপনি নষ্ট করলেন। ও তো $1 ট্রিলিয়ন দিয়ে এটা বানাইছে আজীবনের জন্য চলতে থাকবে। তো এরকম যদি 500 মেশিনও যদি বানায় আর বর্ডারে যদি বসানো থাকে, তো এই আমেরিকায় ঢুকার কারো কোনো সাহস আছে, সুযোগ আছে? আগামী বিশ্ব ওই পারমাণবিক বোমা থাকলে থাকবে, না থাকলে না থাকবে, কিন্তু চলবে হচ্ছে লেজার দিয়ে। পিস্তলও হয়ে যাবে লেজার, কারণ তাতে শব্দ হয় না এবং 100% অ্যাকুরেট হয়। আগে যেমন গুলি মারলে ওই মাথায় লাগবে নাকি একটু নিচে লাগবে, হাতে লাগবে না পায়ে লাগবে না মরবে, ওরকম বিষয় ছিল। আর এখন হচ্ছে লেজার দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে টার্গেট করে মেরে দিবেন, ও দৌড়াতে থাকলে অটোমেটিক্যালি গুলি যাওয়ার মাথায় লাগবে। সেই প্রযুক্তি হচ্ছে লেজার প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। তো এই প্রযুক্তি যারা ব্যবহার করে বসে আছে, তাদের কাছে আপনি, আমাদের গ্রামের মা বোনরা আপনার ওই খালি নামাজ পড়তে থাকবে, দোয়া করতে থাকবে যে এখানে মুসলমানদের রাষ্ট্র, আল্লাহ ইনশাল্লাহ এখানে বরকত দিবে অথবা এদের জয়ী করবে। তারপরে আপনার ইতিহাসবিদ অথবা সাংবাদিকরা বলবে এরা কিন্তু বিপদে পড়লে সবাই এক হয়ে যায়, এদের মধ্যে ইউনিটি কিন্তু অনেক বেশি, এদের হারানো যাবে না। তো এইসব কথাবার্তা বলা আর প্র্যাকটিক্যালি আপনার কোথায় দাঁড়ানো, কিভাবে দাঁড়ানো, কোন বিল্ডিংয়ের কোন ছাদের নিচে, ঠিক সেই বরাবর
একটা গুলি করে আপনাকে মেরে ফেলে দেওয়া, দুইটার মধ্যে তো আকাশ পাতাল ইন্টেলেকচুয়ালিটি এবং ম্যাচুরিটির পার্থক্য আছে। তো এই জিনিসটা যারা বুঝেন নাই, ইভেন আপনি দেখেন এত বড় একটা ইরান রাষ্ট্র, এত বড় একটা রাষ্ট্র যার সাথে কতগুলো দেশ এত বছর ধরে সংযুক্ত, তারাও কি কখনো চায়নি ইরানের তেল এগুলো দখল করতে? বাট কেউ পারে নাই এত বছর ধরে। সেই ইরানও পর্যন্ত টেকনোলজির কাছে কতটা দুর্বল সেটা বুঝে দেখেন। আর সেখানে বাংলাদেশে যদি যুদ্ধ লাগে তো বাংলাদেশ কত সহজে একদম মনে করে সেকেন্ডের মধ্যে নাই হয়ে যাবে। কারণ দেখেন এই এত বড় পাহাড় পর্বত সাগর দুর্গম আপনার উপত্যকা সব কিছু আছে, কিন্তু সেই আমেরিকা কত দূরে দেখেন। এই আমেরিকা এত দূরের থেকে উড়ে এসে আসলো কোথায়? আসছে হচ্ছে সেই ইরানে। এই ইরান পর্যন্ত আসছে কই? এই যে আমেরিকা এত দূরের থেকে উড়ে আসছে কোথায়? তার আশা লাগে নাই, সে স্যাটেলাইটের মাধ্যমে সে আপনার এই যে ইরানকে টার্গেট করছে, এরপর এখানে কিছু গোয়েন্দা বসাইছে, এরপরে আপনার খামিনির যত ডিভাইস থেকে শুরু করে যা আছে সব কিছু ট্র্যাকিং করছে, এরপর দেখছে যে এই ইরান শহরের কোন রাস্তায় ভিআইপি গাড়িগুলো চলতেছে। কারণ ভিআইপিদের মোবাইল নাম্বার তো আগের থেকে ট্র্যাকিং চলতেছে যে এই মোবাইল নাম্বার কোথার থেকে কোন দিকে যাচ্ছে। তো যখন দেখতেছে 20 জন জেনারেল অথবা 20 জন আর্মি নেভি বিভিন্ন বাহিনীর প্রধান তাদের মোবাইলগুলো ট্র্যাকিং করে দেখা যাচ্ছে যে সব মোবাইলগুলো এখানে আসতেছে, তাহলে এই জায়গায় অবশ্যই খামেনি আছে। আবার খামেনির মোবাইলের থেকে শুরু করে সব কিছু ট্র্যাকিং করে অথবা তার পিএসের মোবাইল ট্র্যাকিং করে দেখা গেল যে না তার মোবাইলে এখানে, এর অর্থ এখানে খামেনি আছে, তাহলে এইখানে বোমটা মারো। দুপ করে 100-200 বোম মেরে দিছে, মাঝারি ক্যাটাগরির কম দামি, একদম এত বড় ইরানের মধ্যে রাজারেই শুরুতে খেয়ে ফেলে দিছে। আর দাবা খেলতে বসছেন, শুরুতেই যদি রাজারে খেয়ে ফেলে দেন তাহলে যুদ্ধের পরিণতি কী হয় বুঝেন না আপনারা? এরপরে আবার যখন খামেনি মারা যাওয়ার পরে আবার যখন আপনার কি হয়েছে, আবার যখন আপনার আন্দোলন অথবা যুদ্ধ বড় ধরনের শুরু হওয়ার চেষ্টা করতেছে, তখনই সেনাপ্রধান কোথায় আছে? ঠিক সেনাপ্রধানকে টার্গেট করে সেখানে বোম মেরে তারা মেরে ফেলে দেওয়া হয়েছে। তাহলে একবার হচ্ছে খামেনিকে মেরে ফেলে দিল, একবার সেনাপ্রধানকে মেরে ফেলে দিল। আর সবই হচ্ছে এই মোবাইল, ল্যাপটপ, তারপরে ওয়াইফাই রাউটার, এগুলো সব কিছু এবং যত ডিভাইস আছে ডিজিটাল, এই যে এখন যত গাড়িগুলা সব ডিজিটাল, দেখেন না, ডিজিটাল মিটার বোর্ড, ডিজিটাল সেন্সর, প্রতিটা গাড়ির যে আপনার ম্যাক অ্যাড্রেস আছে এইসব মাদারবোর্ডগুলার, ওগুলো থেকে গাড়িগুলো সব আপনার ট্র্যাকিং করা যায়। আর সামান্য কিছু তথ্য গোয়েন্দার মাধ্যমে দরকার হয় ফিজিক্যালি। তা প্রতিটা রাষ্ট্রেই তো আমেরিকার তার বিভিন্ন এনজিও তারপরে মিশন এগুলোর মাধ্যমে তার ঢোকানো আছে। তাহলে আজকের যে আমেরিকা, এই আমেরিকাকে কিন্তু আপনি আপনার মন গড়া দিয়ে হারায় দিবেন এটা সম্ভব না। ইভেন আপনি এখান থেকে একটা পারমাণবিক বোমা যদি তার সহ্য ক্ষমতার মধ্যে, তার যেসব রাডার অথবা মেশিন আছে তার সহ্য ক্ষমতার মধ্যে যদি মারতে পারেন, তাহলে কিন্তু সে ওই রাস্তার মধ্যেই সেই পারমাণবিক বোমা বলেন আর যা বলেন সেটাকে খেয়ে ফেলবে। কারণ আমেরিকা সবার আগে যে কাজটা করছে সেটা হচ্ছে এই হচ্ছে পৃথিবী, আর পৃথিবী হচ্ছে কি ঘুরতেছে, পৃথিবীও ঘুরতেছে, আর এই পৃথিবীর প্রতিটা চারপাশে একটা স্তরের পাশে আমেরিকা শত শত আপনার স্যাটেলাইট বসায় রাখছে, যেটা আকাশ থেকে প্রতিটা মানুষ প্রাণীকে পরীক্ষা নিরীক্ষা গবেষণা রেকর্ড সব কিছু করা হচ্ছে। তো আপনাকে অ্যাটাক করা, আপনি ঘরের কোন কোনায় যে পলাইছেন সেটা খুঁজে বের করাতে আমেরিকার জন্য এখন ওই আগের কালে যেমন গোয়েন্দা পাঠানো হইতো, ডিবি পাঠানো হইতো, বর্তমান যুগে বাংলাদেশে আছে ডিবি, এইসবের তো দরকার নাই। বাংলাদেশের ডিবি গোয়েন্দা, ডিবির যে হেড আছে তার হাতেই তো আইফোন, তা বাংলাদেশের ডিবি প্রধান দিতে আমেরিকা খেয়ে ফেলাইতে পারে 1 সেকেন্ডের মধ্যে। কারণ তার ফোনে এসে কী করতেছে সব রেকর্ড আমেরিকার কাছে, তাতে হোয়াটসঅ্যাপে করুক আর ফেসবুকে করুক আর জিমেইলে করুক আর যেভাবে করুক। তাহলে বর্তমান পৃথিবীতে আপনারা যারা চিন্তা করেন যে ধর্মকে কেন্দ্র করে মন গড়া শিক্ষা চিন্তা করেন অথবা গবেষণা চিন্তা করেন অথবা পুরনো ইতিহাস ঘেটাঘেটি করে যারা ভবিষ্যৎবাণী করেন, তাদের থেকে বোকা এবং স্টুপিড বর্তমানে আর কেউ নাই। বন্ধুরা, আশা করি এই ছোট্ট একটা উদাহরণ থেকে আপনারা বুঝতে পারছেন এর ভিতরে আরও প্রচুর ব্যাখ্যা আছে, প্রচুর গবেষণা আছে। এত বড় করলে তো আপনার ধৈর্য হারায় ফেলবেন, দেখতে পারবেন না ফার্স্ট টু লাস্ট।
বাট এইটুকুন ভিডিও যখন দেখতে পারবেন অথবা দেখলেন, তখনই বুঝতে পারছেন যে আপনার হাতে সব কিছু ফ্রি নামে এমন একটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে যেটা আপনার লাইফটাকেই ফ্রি করে দিচ্ছে, আপনার জীবনটাকেই ফ্রি করে দিচ্ছে, এবং আপনার রাষ্ট্র থেকে শুরু করে, আপনার সিকিউরিটি থেকে শুরু করে, আপনার মিলিটারি থেকে শুরু করে সব কিছুকে ন্যাংটা বানিয়ে দিচ্ছে। এত সুন্দর একটা ডিভাইস আপনার হাতে দিয়ে দেওয়া হয়েছে। আর এই ডিভাইসটার আরও বড় মজার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো মারা বাচ্চারা কাঁদতেছে বলে এটা দিয়ে যাবে, দিয়ে রান্নাঘরে যাবে, শান্তি মতো রান্নাবান্না করে ঘরের কাজকাম করে এসে নিজে এসে আবার একটু নাটক টাটক, তারপরে ফেসবুকে কেডা ন্যাংটা হয়েছে, কারে পিছনে কেডা বাস মারছে, এইসব ভিডিও দেখবে। আর ওপাশে ছোট বাচ্চা যে এখনো ক্লাস 4-এ পড়ে না, তার অসংখ্য নগ্ন ভিডিও থেকে শুরু করে সব কিছু দেখা শেষ। এই সন্তানটা যখন 9-10-এ উঠবে, এই বাপমার এখন এই যে যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য রান্নাঘরে মোবাইলটা দিয়ে চলে গেছে, অথবা আমাদের শিক্ষা ব্যবস্থায় বাচ্চাদের অনলাইনে ক্লাস, অনলাইনে তাদের মোবাইল কিনে দাও জনপ্রতি। কারণ 2টা বাচ্চা থাকলে 2টা বাচ্চা সেম টাইমে ক্লাস, মানে 2টা মোবাইল কিনে দাও। এখন মা তো ক্লাস শেষে মোবাইলটা আবার আলমারির মধ্যে উঠায় রাখতে পারতেছে না, মা ব্যস্ত আছে বিশাল ভিআইপি গুরুত্বপূর্ণ কাজে, রান্নাঘরে কাজের বুয়া কেন আসেনি সেটা নিয়ে তার মাথা খারাপ। তো এই বাচ্চাগুলো শেষ। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার বাচ্চাগুলো শেষ। আর সবার হাতে যে মানসিক প্রতিবন্ধী বানানোর জন্য যে স্মার্টফোনটা দিয়ে দেওয়া হয়েছে, আর সমাজের মধ্যে নিজেদের ফয়দা লুটার জন্য, শরীরের ফয়দা এবং ব্যবসায়িক ফয়দা লুটার জন্য ব্লগার অথবা সাংবাদিক নামে কতগুলো মানে 90% জানোয়ার তৈরি হয়েছে, যারা বিভিন্ন সেমরিরে বেশ্যারে রাস্তাঘাটে নাচাচ্ছে, ভাইরাল করতেছে। আর এগুলো দেখে দেখে নতুন প্রজন্ম ধ্বংস হচ্ছে। তাই দেশে এহসানুল হক মিলন বলেন, তারপরে দীপুমণি বলেন, কোনো মন্ত্রীর ক্ষমতা নাই যে আপনাকে মানুষ বানানোর। কারণ জানোয়ার তো আপনি হচ্ছেন আপনার এই স্মার্টফোন দিয়ে আর আপনার ঘরের থেকে। তো স্কুলে খালি 4 ঘন্টা 5 ঘন্টা আটকায় রেখে আপনাকে মানুষ বানাইতে পারবে? আপনার সন্তানকে মানুষ বানাইতে পারবে? পারবে না তো। কারণ ঘরের থেকে আপনার মাই আপনারা জানোয়ার বানায় ছেড়ে দিচ্ছে, আপনার বাবাই আপনারা জানোয়ার বানায় ছেড়ে দিচ্ছে, কারণ হাতের মধ্যে এটা ছেড়ে দিছে। আর সমাজের যারা সংস্করণ করবে, সমাজে যারা সৌন্দর্য, সংস্কৃতি, তারপরে আপনার শালীনতা, এগুলোর জন্য যারা ফাইট করবে, যারা যুদ্ধ করবে, যারা কমিউনিটি করবে, যারা ঝাঁপায় পড়বে যে আমাদের সমাজকে এরকম একটা সংস্কৃতির মধ্যে আমরা লিমিটেড রাখবো, এর বাইরে যাব না, সে মানুষগুলোর নাম হচ্ছে সাংবাদিক। তো যারা সংবাদপত্র পাঠ করেই এমনি হয় ডিরেক্টর, নয় কি হচ্ছে আপনার বিভিন্ন সচিবালয় মচিবালয় পার্লামেন্টের মধ্যে, তারপরে আপনার বিভিন্ন গলফ ক্লাবের মধ্যে যে আপনার ওই মাগিবাজি করে ভাড়া খাটতে হয়, পায়জামা খুলতে হয়, আর সামনে পরে আধা ঘন্টা 1 ঘন্টা সংবাদ পাঠ করে সংবাদ পাঠিকা হয়ে যায়। আর সংবাদপত্রের নিউজ যারা বানায় তারা এখন এই নিউজ টিউজ একটু কম বানায়, টিভিতে খালি আপনার অ্যাডভার্টাইজমেন্টের ব্যবসা করতেছে, আর ওপাশে ফেসবুক, অনলাইন, টিকটক এইসব জায়গায় খালি সারা দুনিয়ার বেশ্যা ভিডিও করে বেড়াচ্ছে। তা আমাদের বাংলাদেশে ভবিষ্যৎটা কোথায়? এখন বাচ্চারা কি সেই পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার মধ্যে ভার বাবার টোটাল 12 প্রকার, এত কিছু শোনার ধৈর্য তাদের আছে? তারা এই ভিডিওতে দেখতেছে এইটা নিয়ে এইটা করলে রাত্রি কোটিপতি। না আছে দক্ষতা, না আছে জ্ঞান, না আছে গবেষণা, না আছে কোনো কিছু। খালি তার মনে হচ্ছে ভিডিওতে দেখছি এটা করলে রাতারাতি 50,000 কামাই, ওটা করলে রাতারাতি 5 লাখ কামাই, R15 মোটরসাইকেল কিনবো। তারপরে মেয়েরা চিন্তা করতেছে এই কাজ করলে আমি কেসে রাতারাতি 2 লাখ টাকা হবে, আমার নিজের টাকায় আমি শপিং করতে যাব, থাইল্যান্ড যাব, অমুক করবো তমুক করবো। আর এখন মেয়েরা দেখতেছে যে শালায় সংসারে এত অভাব, এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো চাকরি করে না, ভালো বেতন পায় না, সংসার চলে না, আবার এত ব্রিলিয়ান্টের এত ভদ্র যে রাতের বেলা ইচ্ছা মতো মজা দিতে পারে না। তো এই জীবন আর রেখে লাভ কি? ওসে মিডিয়াতে চলে যাই, কাপড় খালি একটু খালি নিচে নামাই, দেশ বিদেশ ঘুরবো আর খালি কামাই করব, আর টাকা থাকলে পৃথিবীতে সব আছে। তাহলে যে কথাটা ছিল মায়ের পায়ের নিচে বেহেশত, সে মায়ের জাত এখন বেশ্যার জাতে পরিণত হয়ে টাকা কামাই করার জন্য পাগল হয়ে আছে, অস্থির হয়ে আছে। আর তাদের সহযোগিতা করতেছে বিভিন্ন মিডিয়া পার্সন, যারা এগুলোকে নিজের একটু খায় ধুয়ে তারপরে ভাইরাল বানাবে। তা আমাদের এই সমাজে পরিবর্তন আসবে কেমনে? এই সমাজে কর্পোরেট সভ্যতা আগে যেগুলো ছিল, ব্যবসায়িক সভ্যতা, আচরণের সভ্যতা, সামাজিক রীতি রেওয়াজের সভ্যতা, চালচলনের সভ্যতা,
একটা চুল কাটা সভ্যতা যা ছিল সেগুলো আর তো কোনোদিন ফেরত আসবে না। সেই সভ্য জাতি, সেই সভ্য বাঙালিতে আমরা কোনোদিন হতে পারবো না। আর ওগুলো যখন ফেরত আসবে না তখন আমাদের মধ্যে ম্যাচুরিটিও হবে না। আর ম্যাচুরিটি না হলে কি হবে, দেশের মধ্যে কোনো সরকার থেকে শুরু করে কেউ টিকতে পারবে না। আর প্রতিদিনই খালি যুদ্ধ, গ্যাঞ্জাম, ফ্যাসাদ আর আত্মঘাতী ঘটনা ঘটবে। আপনাকে মাথায় রাখতে হবে, আমাদের দেশে সব থেকে বড় ক্রাইম হচ্ছে সরকারি অফিসাররা। একটা ম্যাজিস্ট্রেট যখন চাকরিতে জয়েন করে দেখবেন যে বাপমার অনেক কষ্টের টাকায়, অনেক কষ্ট করে ওই কৃষকের ছেলে, চাষার ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে, গর্ব। যখন ম্যাজিস্ট্রেট হয়েছে তখন তার ঘরে টিনের চালেও ঠিক মতো পানি আটকাইতো না, পানি পড়তো রুমের মধ্যে, খাটের পরে। আর ম্যাজিস্ট্রেট হওয়ার 10 বছর পরে যে দেখবেন সেখানে 6 তলা বাড়ি হয়েছে, সেইখানে তার ঢাকা শহরে ফ্ল্যাট হয়েছে, বইয়ের 50 ভরি গহনা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, বাচ্চা কাচ্চা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে অথবা দেশের বাইরে পড়ে। এখন কোশ্চেন হলো, একজন পুলিশের ওসি, একটা ডিআইজি ধরেন, একটা ডিআইজি, একটা লেফটেন্যান্ট কর্নেল অথবা একজন জেনারেল অথবা মেজর জেনারেল, ওই আপনার মেজর টেজর আরো বাকি রাখলাম, আরো উপরের পোস্টে যাই। এরপরে একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, একজন ডিসি, একজন সচিব, একজন এসপি কত টাকা বেতন পায়? 1 লাখ টাকা সরকারিভাবে পায়, বৈধভাবে 1 লাখ টাকা বেতন পায়। রোডস অ্যান্ড হাইওয়ে ডিরেক্টর, তারপরে রেলওয়ে ডিরেক্টর, তারপরে বিদ্যুৎ মন্ত্রণালয়ের ডিরেক্টর, ডিরেক্টর লেভেলে কথা বলতেছি, বিসিএস ক্যাডার এবং ডিরেক্টর কত টাকা বেতন পায়? 1,15,000 টাকা সর্বোচ্চ পায়, নাকি 65,000, নাকি 85,000? মনে করেন 85,000 না, 1 লাখই ধরেন। প্রতিটা টপ লেভেলের একজন ব্যক্তি যে জায়গায় পৌঁছাইতে মিনিমাম 20 বছর পরিশ্রম করতে হয়, 10 বছর পরিশ্রম করতে হয়, তুখোড় মেধাবী স্টুডেন্ট হইতে হয়। তো 10 বছর চাকরি করে ওই পজিশনে যে, তারপরে চাকরির মধ্যে রাজনীতি আছে, চাকরির মধ্যে পলিটিক্স আছে, কম্পিটিশন আছে, সব কিছুর সাথে ফাইট করে 15 বছর পরে সে 1 লাখ টাকা বেতনের একটা ডেজিগনেশন অথবা একটা পদবি সে পাইছে, পোশাক আছে গায়ে, ব্যাজবুজ লাগানো আছে, কিন্তু বেতন পায় 1 লাখ। তো 1 লাখ টাকা বেতন পায়। এই চট্টগ্রামে দেখবেন উত্তরবঙ্গ থেকে রিক্সা চালাইতে, ফরিদপুরের থেকে শুরু করে, নওগাঁ থেকে শুরু করে রিক্সা চালাইতে চট্টগ্রামে আসে। এই পাহাড়ি রাস্তায় ঠেলে ঠেলে রিক্সা উঠায়, সারা মাস রিক্সা চালায়, 60 থেকে 80,000 টাকা তাদের কামাই আছে। ঢাকার গুলশানে, তারপরে বসুন্ধরা আবাসিকের মধ্যে রিক্সা চালালে প্রতি মাসে গড়ে, কেউ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালাইতে পারে, দুপুরের লাঞ্চের টাইমটা বাদ দিয়ে 1 ঘন্টা একটু বিশ্রাম করলো, রোদ বৃষ্টি ঝড় দেখার বিষয় না, সেখানে রিক্সা চালাইতে থাকবে। আর রোদ বৃষ্টি ঝড় হলে তো কামাই বেশি। তার সব খরচ বাদ দিয়ে তার ন্যূনতম 60,000 টাকা তার ইনকাম আছে। প্রতিদিন 30 দিনের মধ্যে 25 দিন যদি সে রিক্সা চালায়, তার 60,000 টাকা ইনকাম আছে। তো বাংলাদেশে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের বেতন কত? 60,000 অথবা 65,000। তো একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার 65,000 টাকা বেতনে চাকরি করে 3 বছরের মধ্যে তার ফ্ল্যাট হচ্ছে 4টা, বইয়ের হচ্ছে 50 ভরি গহনা, গ্রামের টিনের ঘর ভেঙে এখন বিশাল ভিত দিয়ে, বিশাল মজবুত করে, সিমেন্ট একটু বাড়ায় বাড়ায় দিয়ে বাড়ি বানাচ্ছে, দোতলা ডুপ্লেক্স বিশাল বাড়ি, বাড়ির সামনে কটা দোকানে উঠাই দিছে, আবার ধানের জমি কিনেছে 30 বিঘা, 80,000 টাকা বেতনে। আর রিক্সাওয়ালার সব খরচ বাদ দিয়ে 60,000 টাকা থাকে, সে এখনো 3 বেলা ভাত পায় না, এখনো তার কি হয়েছে, বাড়িঘর কিছু নাই, এখনো সে ওই ড্রেনের পরে যে বাঁশ দিয়ে বানানো টোং, মনে করেন বনানীতে আপনার এই যে বনানী লেক, ধানমন্ডি লেকের উপরে বাঁশ দিয়ে বাঁধানো যে টোং, সেই টোঙের পরে এসে বসবাস করে। এবং তার বাচ্চা কাচ্চার থেকে শুরু করে, চালের খরচ থেকে শুরু করে, রেস্টুরেন্টে খাওয়া থেকে শুরু করে সবকিছু একদম মাইনাস লেভেলে। মানে বাচ্চার স্কুলের বেতন মাসে 20 টাকা 25 টাকা, তাও সরকারিভাবে, সরকারি স্কুলে উল্টে আরো টাকা পায়। আর আপনার ছেলেমেয়ের মাসে খালি টিচারের, বাসার টিচারের আর কোচিং সেন্টারের বেতনই হচ্ছে 2 বাচ্চার 40,000। এবার আপনি আমাকে বলেন যে আপনার এই যে ব্যাচ, সার্টিফিকেট যত যা আছে, তারপরে সুন্দর শিক্ষা আছে, তারপর নাম হচ্ছে বিসিএস ক্যাডার, তারপরে হচ্ছে আপনি ওই মসজিদে একটু বেশি টাকা দেন বলে মসজিদ কমিটিতে আপনার নামও লেখানো আছে, আবার বলছেন সততার জন্য
আবার আপনার বউ বলতেছে যে আমার জামাই খুব অনেস্ট অফিসার। ভাই অনেস্ট তো আমরা বুঝতেছি, দিস ইজ কল্ড ডার্ক জাস্টিস। ওই যে শুরুতে একটা কথা বললাম যে ডার্ক জাস্টিস মানে তৃতীয় চোখ দিয়ে দেখা, যে 60,000 টাকা একটা মানুষ বাঁচতে পারতেছে না, কারণ 6 মাস পরে এমন একটা রোগ হয়েছে পরিবারের, তার 5 লাখ বেড়ে গেছে, উল্টাটা 3 লাখ লোন করছে, আবার 2 বছর 1 বছর রিক্সা চালায়, আবার সেই লোন শোধ করতে করতে আবার একটা বিপদ, অথবা ভাইয়ের বিয়ে, অথবা অমুকরে বিদেশ পাঠাইতে হবে, অথবা নতুন একটা বাচ্চা হয়েছে, কত খরচ, মানে সেই টাকা রাখতেই পারতেছে না। আর আপনার বউয়ের 50 বিঘি গহন হয়ে গেছে, গ্রামের 30 বিঘা জমি জমা হয়ে গেছে, ভাই বোন তাদের বিদেশ পাঠাই দিচ্ছেন, প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি করে দিয়ে তাদের খরচ টানতেছেন, পুরো বংশকে উঠাচ্ছেন এই 60,000 টাকা বেতনে, 1 লাখ টাকা বেতনে। আর এরপর আপনার পোশাক যখন গায়ে আছে তখন কথার কথা আমাদের মতো ব্যবসায়ীদের কাছে এসে বলতেছেন, নাই তোমার এই কাগজ ঠিক নাই, ওইটা ঠিক নাই, তুমি তো একটা চিটার, তুমি তো একটা বাটপার। এরপর কেউ একজন 5,000 টাকা পাবে, থানায় যে কেসে 420 মামলা করে দিল, চিটার, বাটপার, প্রতারক। 5,000 টাকার জন্য একটা ব্যবসায়ী যে আপনি যেখানে নিজের বউরে কন্ট্রোল করতে পারেন না বলে আপনি একটা বিসিএস ক্যাডার, আপনি একটা ম্যাজিস্ট্রেট, আপনার মা এখনো গ্রামে, আপনার ওই আবাল কোয়ালিটির একটা ভাই আছে যারা আপনি খরচ দেন তার কাছে থাকে। সম্মান বাঁচানোর জন্য বলেন যে মাকে বড় ভাইয়া দেখাশোনা করে, আর মা তো শহরে আসলে অ্যাডজাস্ট করতে পারবে না, এই জন্য গ্রামে ওখানে বাবার কবর টবর আছে, ওখানে মাকে রাখা আছে। আপনি তো কিসের বালের ম্যাজিস্ট্রেট, কিসের বালের আপনি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, কিসের সন্তান? আপনি তো একটা মাদার চোদ মিয়া। নিজের বউয়ের চোদন খেয়ে মারে ঘরে রাখতে পারেন না, আপনার জন্মদাতা মারে, তা আপনি আপনার জন্মদাতা মারেই সম্মান করতে শেখেন নাই। আপনি আবার মানুষ হইছেন, আপনি বিশেষ ক্যাডার হইছেন, আপনি আইনের মানুষ হইছেন, চোদানো আইন। আপনি পুলিশের ডিআইজি হয়েছেন, নিজের বউয়ের ঠাপের চোদনে নিজের মারে ঘরে রাখতে পারেন না। আপনার মতো মানুষের তো স্যান্ডেল দিয়ে পিটাইতে সামনেতে নামায় দেওয়া উচিত। খানকির বলা, নিজের জন্মদাতা মারে সম্মান করতে পারিস না, নিজের কাছে রাখতে পারিস না। দেখেন তো বাংলাদেশে কি পরিমাণ মেজরের থেকে শুরু করে তাকে বউকে কত হ্যাডামগিরি আছে। শাশুড়ি আসলে লাথি চড়ে পড়ে থাকে, বছরে একদিন ওই ঈদের সময় বাড়ি যাবা, তখন মার মুখ দিয়ে এসো। আপনি হয়েছেন আর্মির মেজর, লেফটেন্যান্ট কর্নেল, চ্যাটের বাল। আপনি তো একটা রাস্তার একটা কুত্তার থেকে আপনার অবস্থা খারাপ। আপনি মানুষ হয়েছেন? কি বেলার লেখাপড়া শিখছেন? আমি যে বকাঝকা দিচ্ছি, আরো নিকৃষ্ট বকাঝকা আপনার উপর দেওয়া উচিত। যে জন্মদাতা মা যে না খেয়ে আপনাকে আজকে এই লেভেলে উঠাইছে, আপনি আপনার সমাজ, আপনার স্ট্যাটাস, আপনার মডার্ন, আপনার ভাব চোদানো বউয়ের কারণে আর সমাজের কারণে আপনি আপনার মারে গ্রামে ফেলে রাখছেন, বাপরে গ্রামে ফেলে রাখছেন। আর পিঠ বাঁচানো ডায়লগ আমাদের বুঝাইতে আইছেন যে বড় ভাইয়ের কাছে আছে, গ্রামে আছে, বাবার কবরের কাছে আছে, ওখানে বসে বাবার কবরে প্রার্থনা করে। আপনার মা যদি আসলেই মা হতো, আমি যদি আপনার মা হইতাম, সবার আগে অভিশাপ দিতাম যে এই যে মাদার চোদ্দে জন্ম দিছি, এটা আমার সন্তান না, এটা আল্লাহ তুমি সবার আগে ডেরে নিয়ে যাও, এটা কুলাঙ্গার জন্ম দিছি। তো আপনারা এই যে অমুক সংস্থা তমুক সংস্থা আইসি এমনি হিসাব দাও, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে যে কথার কথা হিসাব দাও, এক্ষুনি আয় ব্যয়ের হিসাব দাও, ব্যাটার কাগজ দেখাও, অমুক দেখাও, তমুক দেখাও, না হলে কেসে 50 লাখ টাকা জরিমানা। এটা কোন ধরনের আইন, কোন ধরনের ব্যবসা? এমনি দেশে ব্যবসার পরিবেশ দিতে পারেন না। আপনারা ভোক্তা অধিকার বলেন, নিয়ে নাগরিক অধিকার দিতে পারছেন, ভোক্তা তো আরো পরে। আগে নাগরিক অধিকার দেন, পরে ভোক্তা অধিকার পরে সব দেখবো। আমার বেঁচে থাকার অধিকার দেন, আমার সম্মানের অধিকার দেন, আমার ভাতের অধিকার দেন, সেটাই দিতে পারেন না। লাস্টে যে খালি মলম নিয়ে টানাটানি, রোগ কোথা থেকে জন্ম সেটা দিতে পারেন না। রোগ হওয়ার পরে খালি মলম মাখো, উন্নত দামের মলম মাখো, এই 1200 টাকা মলমের দাম বিদেশিটা, তাও আবার ভেজাল। তা আপনার এই যে আইন অ্যাপ্লিকেশন যেটা সরকার ব্যবস্থায় বাংলাদেশে, সেটা কমপ্লিটলি একটা বুলশিট। কোনোদিন কোনো ব্যবসায়ী বাংলার মাটিতে পবিত্রভাবে জন্মাইতে পারবে না, সৎ ব্যবসা করে জন্মাইতে পারবে না। ব্যবসা করার আগেও চেটে খাবেন, ব্যবসা করার পরেও চেটে খাবেন। আর দিন শেষে ব্যবসায়ী, যেখানে আপনি আপনার নিজের বউ বাচ্চারা কন্ট্রোল করতে পারেন না, আর সেখানে একজন ব্যবসায়ী শত শত হাজার হাজার এমপ্লয়ি মানবিকভাবে তাদের পরিবারের কন্ট্রোলে পর্যন্ত সে একা মানুষ করে। বুঝেন এটা ব্যবসায়ী শব্দের অর্থ? বুঝেন? দুঃখ করে যে এমনি বলবেন যে
এক্ষুনি সব কাগজপত্র দেন। এই আঙ্গুল নাচায় কথা বলবেন না, এক্ষুনি সব কাগজপত্র দেন। এই এত লক্ষ টাকা জরিমানা করো, তালা চাবি আটকাও। বিশাল বড় ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন, বিশাল বড় চেটের বাল হয়ে গেছেন আমার। মানুষ তো আর আপনি নাই। আপনার ঘরে গেলে দেখা যাবে যে আপনি কোন লেভেলের জানোয়ার হয়েছেন। আপনি বিচারক হন নাই। বাংলাদেশের প্রধান বিচারপতি যদি দুর্নীতিগ্রস্ত চিনা হয়, তা আপনি তো একটা ম্যাজিস্ট্রেট, ছোট জিনিস। আপনার আব্বাই চোর, অ্যাটর্নি জেনারেল চোর, বিচারপতি চোর, তা আপনার তো পবিত্র হওয়ার দরকার নাই। মানে আপনাকে পবিত্র মনে করার কোনো প্রয়োজন নাই। কারণ যত যত অ্যাসোসিয়েশনে আপনারা যান, যখন ঠ্যাক সামলাইতে পারেন না, অত একটু বেশি করে একটা ধাক্কা মেরে দিয়ে চুপ করে গুপ্তি মেরে বসে থাকেন। এরপরে ব্যবসায়ীরা কমিটির সভাপতিরা আসবে, আইসে আপনাদের বাৎসরিক একটা কিছু দেবে, মহা খুশি। আপনাদের মিশন ওখানে শেষ, আপনাদের খেলা ওখানে শেষ। তা আপনারা এই যে এসে যে এক একটা ব্যবসায়ীর পেটে যে লাথি মারেন, এই লাথি আল্লাহ আপনার সন্তানের পরে মেরে দিবে। কসম খোদার, আল্লাহ আপনার সন্তানের পরে মেরে দিবে, আপনার মায়ের পরে, মায়ের কলজার পরে মেরে দিবে। আপনার সন্তান প্রতিবন্ধী হয়ে জন্মাবে, হতে বাধ্য। আর তাহলে এই পৃথিবী টিকতো না। উপরে একজন বিচারক কিন্তু আছে, কলিজাটা ছেড়ে দিবে আপনারে। করবেন না এগুলা। মানুষ হন, মানুষ মানুষের জন্য। গত 100 বছরের মান্না দেশ শ্রেষ্ঠ গান বাতাসে হয়নি, মানুষ মানুষের জন্য। এই গত 1.5 বছরে বাংলাদেশের এই রাজনৈতিক এবং বহির্বিশ্বের এইসব গ্যাঞ্জামের কারণে বাংলাদেশের প্রতিটা মুদি দোকান থেকে শুরু করে প্রতিটা ব্যবসায়ী কোথায় নেমে গেছে, আপনাদের কোনো আইডিয়া আছে? দেশকে ভালোবাসেন, আইনের কথা বলেন, এমনি দিন শেষে তো চুরি করেন, দিন শেষে তো সোনাও চাটেন টাকা দিলে। তাই না? ভাবছুদান কেন? আর এত মানুষের পেটে লাথি মারেন কেন? যেদিন চাকরিতে জয়েন করেন সেদিন আপনার এলাকায় সংবাদ নিলে জানা যায় না ওই ডেটে ওই সময় আপনার বাড়িঘর কি ছিল, আর আপনার গাত পাশিয়ারা কি ছিল, আপনার ভাই বোনরা কিভাবে চলাফেরা করতো। আর আজকে 10 বছর চাকরি করার পরে আপনার স্ট্যাটাস কি চেঞ্জ হয়েছে? 60,000 টাকা বেতনের চাকরি করে, রিক্সাওয়ালার সমানের বেতন চাকরি করে। মানুষ বুঝে না আপনি চোর, মানুষ বুঝে না আপনি চোর। বুঝে তো ওই সামনে পরে একটু করে ব্যাস্টেজ আছে, এই জন্য একটু ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন। আর আপনি সামনে পরে চলে যাওয়ার পরে খান কির বলা, দেশটারে একদম চুদে মুদে শেষ করে দিচ্ছে, করে বাড়িঘর হিসেব বানাইছে খান কির বলায়। এটাই আপনাকে বলে চেঞ্জ ইউরসেলফ। বাংলাদেশ বদলাবে যেদিন বাংলাদেশের সরকারি অফিসাররা বদলাবে। সরকার এই যে খালি দাম বাড়ায় দাম বাড়ায় দাম বাড়ায়, বাড়ায় কি হয়েছে? ট্যাক্সের টাকা একটু বেশি করে ইনকাম করে বেতন দেবে, যখন এটা করতে পারে না এই জন্য একটু দাম বাড়ায় দেয়, অথবা ব্যয় বাড়ায় দেয়, বিদ্যুতের ব্যয় বাড়ায়, গ্যাসের ব্যয় বাড়ায়। আমি সরকার হইলে সবার আগে করতাম কি, সরকারি অফিসার যে কটা আছে একদম কোল যায় পরে পাড়ায় ধরে কইতাম যে আরামজাদা একটা দুর্নীতি করার জন্য, দুর্নীতি করলে ডাইরেক্ট ব্রাশ ফায়ার। কারণ এই সরকারি অফিসাররা যদি ইনকাম ট্যাক্সের টাকা চুরি না করতো, বিদ্যুৎ বিল চুরি করতো না করতো, তারপরে ট্রেনের তেল চুরি না করতো, প্রতিটা বিমানের তেল চুরি না করতো, পোর্টের মধ্যে ধাপ্পাবাজি ব্যবসা না করতো, প্রতিটা সেক্টর সরকারের বিশাল আয়ের সেক্টর। কারণ যে রাষ্ট্রে এত জনগণ আছে, অর্থাৎ এত বিক্রেতা ও ক্রেতা, সেই রাষ্ট্রে ট্রেড হবে হিউজ পরিমাণ, সেই রাষ্ট্রের সরকার টাকা রাখার জায়গা পাবে না। আর আমাদের দেশে প্রতিটা খাতে বছর শেষে দেখানো হয় যে বিমানে এবছর ব্যয় 22,000 কোটি টাকা, ইনকাম রেলওয়েতে আপনার ব্যয় 22,000 কোটি টাকা, ইনকাম 15,000 কোটি টাকা। প্রতিটা সেক্টরে এইভাবে দেউলিয়া দেখানো হয়। কারা দেখায়? সাধারণ মানুষ দেখায়। সাধারণ মানুষের কাছে 10 টাকা ভাড়া হইলেও ভাড়া, 100 টাকা ভাড়া হইলেও ভাড়া সাধারণ মানুষ দিতে বাধ্য, না হলে সিট পাবে না, গাড়িতে উঠতে পারবে না। টাকাগুলো খায় কোন শুয়োরের বাচ্চায়? সব সরকারি শুয়োরের বাচ্চায়। তো সরকারি যে চাকরি আজকে পর্যন্ত যে করে তার 95% আজকে ডেট বলে দিচ্ছি 5/7/2026। আমার এই 43 বছর বয়সে দেখা, এই 43 বছর বয়স পর্যন্ত যত সরকারি অফিসার দেখছি, এবং বাংলাদেশের গোয়া মারা, পুক্কি মারা, বাঁশ মারা, ওই যে রাজাকার শব্দটা বলেন, রাষ্ট্র যে দ্রোহিতা করে সেই তো রাজাকার। তো রাষ্ট্রের একটা
গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনাকে বসানো হয়েছে। আপনার 3 পুরুষ শুদ্ধ সকল ফ্যাসিলিটিস আপনাকে দেওয়া আছে। আপনি মরে গেলেও আপনার বউ বাচ্চারা আজীবন রেশন ভাতা পাইতে থাকবে। এর অর্থ বুঝেন কোন লেভেলের সহযোগিতা, সম্মান? ব্যবসায় নামেন তো দেই, ব্যবসায় নামেন, একদিন কাজ না করলে পরের দিন বেতন দিতে পারবেন না, ভাড়া দিতে পারবেন না, ব্যবসা ছেড়ে চলে যাওয়া লাগবে। আর আপনি মরার পরেও আপনার বউ বাচ্চারা মৃত্যুর পরেও তাদের সারা জীবন পর্যন্ত পেনশনই দিয়ে যাবে সরকার। আর আপনি শুয়োরের বাচ্চা, আপনি ওই চেয়ারটায় বসে অমনি হাত পাইতে কামাই করা শুরু করবেন। তা আপনি তো রাষ্ট্রদ্রোহী, আপনি তো রাজাকার, আপনার তো একদম জায়গায় বসে একদম ব্রাশ ফায়ার করে দেওয়া উচিত। আর এই সিস্টেমটা যেদিন বাংলাদেশে অ্যাপ্লাই হবে সেদিন থেকে দেখবেন বাংলাদেশে একদম ফিতার মতো টাইটে একদম উন্নতির দিকে যাওয়া শুরু করে দিছে। আর তখন ব্যবসায়ীরা ব্যবসা করার সুযোগ পাবে। আর এইটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সমাধান, যে সরকারি যত কর্মকর্তা আছে একদম ফিতার মতো থাকতে হবে, ফিতার মতো থাকতে হবে। কে করবে? সেনাবাহিনী যদি ওই ব্রাজিলের যে গম গাধারেও খাওয়ায় না, সেই গম আইনে বাংলাদেশে যদি বিক্রি করে, সেটা যদি গ্রুপ অফ কোম্পানিজগুলো ওই মডেল দিয়ে নাচায় নাচায় পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ পুষ্টিকর খাদ্য খেয়ে আপনার বাচ্চা রাতারাতি কিছু ক্লাসে ফার্স্ট হয়ে যাবে, রাতারাতি বিল গেটস হয়ে যাবে, রাতারাতি অলিম্পিকে দীর্ঘলাভ দিয়ে জয়ী হয়ে যাবে, তাই বলে যদি খাওয়ানো শুরু করে, তাদের থেকে বড় আইনের মানুষ আর দেশপ্রেমিকতা পৃথিবীতে কেউ নাই। মাত্র 50 পয়সা প্রতি কেজিতে কমিশন দিলেই মাল খালাস করে দেয়। বাংলাদেশে আমরাই সুতিয়া রাষ্ট্র বানায় রাখছি, কারণ আপনি একটা খানকির ছেলে, আমিও একটা খানকির ছেলে, শুয়োরের বাচ্চা, বুঝেন তো? বেঈমান, নেমো খারাম। এই রাষ্ট্র কোনোদিন চেঞ্জ হবে না। আর এই রাষ্ট্রে আমি অন্তত কোনোদিন ভাত পাবো না, কারণ আমি বাপের কন্ডম ফাইটে জন্ম নিয়ে মাল, বুঝছেন তো? একদম খাস কথাবার্তা মুখের পরে বলতে আমাকে দিয়ে সম্ভব। আমি কাউকে নিজের জন্মদাতা বাপরে ছেড়ে কথা বলি না, আমি সেই পিস। তাহলে আপনাকে এই বাংলাদেশের যদি কোনোদিন নেতা হতে চান, যদি কোনোদিন নেতা হয়ে বসেন, আপনাকে সবার আগে যে জিনিসটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে সরকারিভাবে দুর্নীতিগ্রস্ত যারা নিজেরা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে ঘুষ খেয়ে, সেই জায়গাটাকে আগে থামাইতে হবে। সে দুর্নীতিবাজ কিনা, তার সে কবে চাকরিতে ঢুকছে, ওই দিন তার এলাকায় জরিপ করে খুঁজে বের করতে হবে যার কোথায় কি ছিল, আর আজকে 10 বছর পরে এসে তার কি হয়েছে। এবার বলতে হবে ওই উকিল মুকিল ডকুমেন্টে বালসাল সব রাখো, 60,000 টাকা বেতন পেয়ে 10 বছরে এত কিছু হয় কেমনি সেটা কও। মাথা নিচু হয়ে যাবে। তখন গার্ডের পরে একটা কোপ মারতে হবে, নয় কেসে একটা মাথার পরে একটা গুলি মেরে ফেলাইতে হবে, যে শুয়োরের বাচ্চা তোর জন্য এই রাষ্ট্রে কোনো কিছু ঠিক হবে না। উল্টে সরকারের দোষ, উল্টে সাধারণ মানুষের দোষ। এই যে আড্ডাগুলো করে দিলাম, আপনাদের ম্যাচুরিটি তৈরি করে দিলাম। ওই যে আপনারা বিভিন্ন রাজনীতিবিদের সামনে পিছন পিছন দৌড়ে বেড়ান, ছাত্র আন্দোলন করে বেড়ান, তারপরে আজকে এই সরকারে বসান, কালকে ওই সরকারে বসান, কোনো তার লাভ হবে না। যে ইউনুস সাহেবরে জাপানি পর্যন্ত বলে দে ইউনিসের মিটিং এ কেউ যাবি নাকি, ওই শুধু ইউনিস আইসে যাবি নাকি? জাপানে যে দেখেন জাপানের মানুষ হিসাব কথাবার্তা বলে কিনা, আমার কথা না। সেই মানুষরা আপনারা দেশের উন্নতি করার জন্য আবার প্রধানমন্ত্রী বানায় দেন। যে একটা বুড়ো ভাই এসে কবির মেহেরে বিয়ে করে, বাগায় বিয়ে করে, নিজের বউ ফেলায় থুয়ে নষ্টমী করতে যায়, তারে আবার আইনমন্ত্রী বানায় দেন। সালে যার শোনায় সমস্যা তারে কেসে আইন বানায় দেন নতুন প্রজন্ম। হ্যাঁ জ্বালা। আবার বলেন দেশ বদলাবেন, দেশ বদলাবেন না, এত সহজ। সর্ষে খেতে ভূত রেখে তারপরে কিছু দেশ বদলাবেন, সম্ভব না। তো অনেক পচা পচা বিচ্ছিরি কথা বলে দিলাম। এই কথাগুলো যদি শুনেন মন দিয়ে, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। এবং আপনার লাইফ যখন চেঞ্জ হবে, পবিত্র হবে, তখন আপনার কর্ম পবিত্র হবে, রাষ্ট্র পরিবর্তন আসবে, তখনই শুধুমাত্র ব্যবসা করে টিকতে পারবেন। তাছাড়া ওই একটা মাল 10,000 টাকা নেবেন আর বেচে 10,000 টাকা লাভ হবে, টিকতে পারবেন না বেশি দিন, কিচ্ছু করতে পারবেন না। কারণ ওই যে 10,000 টাকা লাভ হয়েছে, ওই 10,000 টাকা আপনার সন্তান বাবা খেয়ে ফেলাইছে, ইয়াবা খেয়ে ফেলাইছে। আর ইয়াবাটা বিক্রি করতেছে কেটা? পুলিশের কনস্টেবল। আজকে পেপারে দেখলাম, তারপরে ফেসবুকে দেখলাম যে 10 লাখ পিস ইয়াবা সহ খুলনা অঞ্চলে বোধহয় যে একজন পুলিশ কনস্টেবল গ্রেপ্তার।
তাহলে আইনের মানুষ ইয়াবা বেচতেছে আপনার ছেলের কাছে, আর আপনি 10,000 কামাই করে নিয়ে গেছেন, আপনার ছেলের 10,000 খাওয়া শেষ। আপনি ব্যবসায়ী হবেন কেমনে বলেন? সুযোগ আছে? সুযোগ নাই তো। তাহলে সবার জন্য শুভকামনা। অনেক মনের দুঃখে হাসতে হাসতে অথবা বিরক্ত হয়ে অথবা বকাঝকা করে অনেকগুলো কথা বলে দিলাম, খুব মনের দুঃখের কথা। এই রাষ্ট্রে একটা সৎ এবং পবিত্র ব্যবসায়ী হওয়ার জন্য শরীর চামড়া সব গলায় ফেলছি, সব জাজরায় পুড়ে পুড়ে ছাল উঠে গেছে পরিশ্রম করতে করতে, তারপর 3 বেলা ভাত খেতে পারি না। গতকালকে রাতে বোধহয় এই হোটেল জামানে 300 টাকার ভাত খেয়েছি, 1 প্লেট গরুর মাংস, একটুখানি গরুর মাংস, একটু ডাল, আর 1 প্লেট ভাত আর 1 প্লেট ভাত। 300 টাকা যখন বেড়ে গেছে, কলজাটা ছিঁড়ে গেছে যে শালা 300 টাকা এক বেলায় খেয়ে ফেলালাম, 3 বেলা ভাত খেলে তো 900 টাকা। তো সারাদিনে 900 টাকা কামাই আছে, আমার দিয়ে তো এই পৃথিবীতে কিছু হইতো না। আমার তো খাওয়ার জন্য জন্ম হয়েছে। তাহলে তো 300 টাকার ভাত খেয়ে কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। এই 300 টাকা কামাই করতে কি পরিশ্রমটা করা লাগছিল, আর আধা ঘন্টা 20 মিনিটের মধ্যে খেয়ে সব শেষ করে ফেলাইলাম। কারণ কি জানেন, এই আফসোসটা হতো না যদি কিনা এত পরিশ্রম করে টাকাটা কামাই করা না লাগতো। যদি খালি সরকারি অফিসে বসে বসে খালি এরকম সই দিতাম, টাকা নিতাম, হ্যাঁ সালে কিসের 3,000, 30,000 খরচ করতাম, 25,000 দিয়ে হোটেল সারিনা অথবা আপনার কেসে হোটেল ঢাকা রেজিডেন্সিতে একটু সীসা বাড়ায় যেতাম, তারপরে নতুন নতুন কচি কচি মাল আছে সেগুলো লাগাইতাম, 20-25,000 যা খরচ করতাম, আর 5,000 টাকার একটু খাওয়া দাওয়া করে আমি তো বেশি ঝাল মাংস খাই না, আমি কাঁচা মাংস খাই, কাঁচা মাংস, বুঝতে পারছেন? আফসোস আফসোস। এই রাষ্ট্রে ব্যবসায়ী হয়ে জন্মগ্রহণ করতে গেলে খালি ওই 12 টাকা একটা মাল কিনবেন আর 22 টাকায় বিক্রি করবেন, পারবেন না, ব্যবসায়ী হতে পারবেন না। আল্লাহ ভরসা। সবার জন্য শুভকামনা। তবে সবাই ম্যাচুরিটি মুক্ত করে রাখবেন এবং ম্যাচুরিটি অর্জন করবেন, চিন্তা শক্তির পাওয়ার অর্জন করবেন। মিডিয়া কি বললো, আইন কি বললো, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে রাষ্ট্রের জন্য, ধর্মের জন্য, পরিবারের জন্য এবং নিজের মনুষ্যত্বের জন্য আপনার বিবেক যেটা বলে আপনি সেটাই যুক্তিসঙ্গতভাবে করবেন। ইনশাল্লাহ অন্তত টিকে থাকতে পারবেন। অনেক ভালো কিছু করতে না পারেন, টিকে থাকতে পারবেন। এর মধ্যে এসে দেখবেন যে ওই ভোক্তা অধিকার অথবা কি আছে ভ্রাম্যমাণ আদালত অথবা এনবিআর এরা এসে বলবে এক্ষুনি সব হিসাব দাও। আরে ভাই, তুমি যে আমার কাছে এই মুহূর্তে সব হিসাব না হলে কেসে 2 লাখ টাকা জরিমানা। তুমি তোমার মন্ত্রণালয়ের যে প্রধান আছে তারে যে বলো তোমার মন্ত্রণালয় আয় ব্যয়ের হিসাবে সব ডকুমেন্ট এই মুহূর্তে দিতে, তোমার মন্ত্রণালয় তো পারবে না, তোমার সরকার প্রধান পারবে না, তোমার আইন মন্ত্রী পারবে না। তুমি প্রধান বিচারপতিরে যে বলো যে সরকারি যত বিল বাট্টাতে শুরু করে এই আজকে পর্যন্ত যেখানে যত ডকুমেন্ট আছে সব আমাকে আয় ব্যয়ের হিসাব এই এখনই আপনি বুঝাইয়া দেন, এক বিচারপতি পারবে না। তা আপনি কোন আইনে আর কোন যুক্তিতে এখনই আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে এখনই সব আয় ব্যয় হিসাব খুঁজতেছেন, আর এখনই দিতে না পারলে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি জরিমানা? আইনের তো একটা ধারা আছে। এটা কি আইন নাকি সরকারিভাবে চাঁদাবাজি, সেটা বুঝতে হবে। 1-2 বার করে পার পেয়ে যাবেন। ব্যবসায়ীরা যখন দেখবে যে দেশের সব ব্যবসায়ী বসে যাচ্ছে, তখন কিন্তু একদম আইন মাইন সব সরকার শুদ্ধ পাশার মধ্যে ভরে দিবে। এইটাই বাস্তব, এইটাই বাস্তব। যখন সাধারণ মানুষের জীবন যন্ত্রণায় অকারণে, মানে যুক্তি ছাড়া অকারণে আপনি চোষকের মতো চুষে খাওয়া শুরু করবেন, তখন আপনি কার বেটি, কার ছেলে, কার বাপ, কার মা, কেউ সাধারণ মানুষ দেখবে না। কারণ আল্লাহ তো কোরআনে বলে দিছে ইয়ানফসি ইয়ানফসি ইয়ানফসি। সো সবাই তখন ইয়ানফসি করবে, নিজেরটা নিজে বুঝবে। আর সবাই যখন নিজেরটা নিজে বুঝবে, তখন আপনার ওই চেয়ারেতে আপনার লাথি মেরে ফেলাইতে 1 সেকেন্ড সময় লাগবে না জনগণের। অনেকবার প্রমাণ দেখছেন। সো আইনকে যুক্তিসঙ্গত, সহনশীল করতে হবে। সবাই চায় ভালো কিছু করতে, ডিসিপ্লিন মেনটেন করতে। বাস্তবে আমাদের চারপাশটা এমন যে সেখানে করা সম্ভব হয়ে ওঠে না অনেক সময়। আর সেইটার সুযোগ নিয়ে আপনি মধ্যিখানে মুয়া খেয়ে যাবেন আর সবাই মিলে আঙ্গুল চুষবে। আপনি সামনে পরে দেখাবেন আইন আর ভিতরে খাবেন মাল। মাল তো ভরেও দিতে পারে।
এটা মাথায় রাখবেন কিন্তু সবাই। যারা আইনের নামে বেআইনি কাজ করেন তারা এটা মাথায় রাখবেন। আর যারা সরকারি চাকরি করে অথবা আইনে অথবা মানবিকভাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন রাষ্ট্রের জন্য এবং সৎ উপার্জনে আছেন, তাদের পায়ের কাছে মাথা নিচু করে তাদেরকে সম্মান জানাই যে আপনারা আমাদের জাতির গর্ব, আমাদের রাষ্ট্রের গর্ব, আমাদের প্রজন্মের গর্ব, এবং আপনারা সোনার সন্তান। আপনাদের পায়ের কাছে যে মাথা নিচু করে সম্মান জানাই যে আমরা আপনাদের মতো এতটা কোয়ালিফাইড এখনো হতে পারি না, আর কোনোদিন পারবো কিনা সন্দেহ, এই জন্য আপনাদের সম্মান জানাই। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।